নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন প্রদীপ চন্দের লেখা ইন্সপেক্টর পাকরাশির নতুন রহস্য গল্প। গল্প পাঠে রিতম। ইন্সপেক্টর পাকরাশির ভূমিকায় মৃন্ময় মান্না, সুব্রত ও মিস্টার পুরীর ভূমিকায় বাক্য বাগীশ, সিইওর ভূমিকায় জয় ভট্টাচার্য, চারু, চন্দ্রা ও পৌলমীর ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, সোহিনীর ভূমিকায় মৌসুমী চক্রবর্তী ও বাদবাকি সবকটি চরিত্রে রাজদীপ চক্রবর্তী। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন। কিরে, হলো তোর? চা যে ঠান্ডা হয়ে গেল। ব্রেকফাস্ট সেরে এক্ষুনি অফিসে বেরোতে হবে তাকে। নিচে তার জন্য অফিসের গাড়ি অপেক্ষা করছে। নামি মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেটিং হেড সোহিনী। এমবিএ করতে করতেই ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে কোম্পানির সাথে চুক্তি। তারপর এমবিএ শেষ করে 2 বছর হলো কাজে যোগদান। মোটা টাকার বেতন প্লাস আরো অনেক কিছু। বাবা মায়ের একমাত্র সন্তান সোহিনী। অত্যন্ত ব্রিলিয়েন্ট, স্মার্ট, আধুনিকা। স্কুলের বরাবরের ফার্স্ট গার্ল, মাধ্যমিকে মেধা তালিকায় নবম। শুধু সরস্বতীর দাক্ষিণ্য নয়, অসাধারণ রূপবতীও সে। 2 হাত উজাড় করে ঈশ্বর তাকে সাজিয়ে দিয়েছেন। বাবা সোমেশ্বর কলকাতার সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিকের অ্যাসিস্ট্যান্ট এডিটর, যার লেখা আর্টিকেল সমাজে আলোড়ন তোলে, সরকার নড়িয়ে দেয়, যার চোখে ছেলে ও মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। অত্যন্ত প্রগতিশীল মনন ও আধুনিক মানসিকতার মানুষ তিনি। মা একটু সেকেলে, মেয়ে তার কাছে মেয়েই। ছেলেদের মতো অত স্বাধীনতা মেয়েদের জন্য বিপজ্জনক বলেই তিনি বিশ্বাস করেন। তাই মেয়েকে নিয়ে তার আশঙ্কার শেষ নেই। তার ইচ্ছে মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাক, তিনি নিশ্চিন্ত হন। সোমেশ্বর বলেন, আহা, ওর এই প্রতিভাটাকে তুমি শ্বশুর বাড়ি কিচেনে হত্যা করতে চাও? এই বিতর্ক অমীমাংসিত রয়ে গেছে। 15 সেকেন্ড লাগলো সোহিনীর। বাবা মা এতক্ষণ তার জন্যই অপেক্ষা করছিলেন। সোহিনী এসে বসতেই অনুপম সুগন্ধে সমগ্র ডাইনিং রুমটা ভরে গেল। ব্রেকফাস্ট সেরে ফাইনাল ড্রেস আপ ও প্রসাধনী কমপ্লিট করে সোহিনী বেরিয়ে এলো। আসি মা, বাবা আসি বলে প্রতিদিনের মতো বাবা মায়ের কাছে অনুমতি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। মা বললেন, আজ কটায় ফিরবি শুনি? সোহিনী বলল, আজ একটু দেরি হবে মা, ফিরতে রাত 9টা বাজবে। বাবা বললেন, সাবধানে যাস মা, লাঞ্চ সময় মতো করে নিস। করে নেব বাবা, তুমি চিন্তা করো না। বলে সোহিনী বেরিয়ে গেল। মেয়ে বেরিয়ে যাওয়ার পর ব্যাগ হাতে বাজারে বেরোলেন সোমেশ্বর। বাজার থেকে ফিরে 1 কাপ চা আর 15 মিনিট ইংরেজি কাগজে চোখ বুলিয়ে নেওয়া প্রতিদিনের অভ্যেস। ততক্ষণ কাজের মেয়ে বাসন্তী সাহায্য নিয়ে চলে। চারুর রান্নাঘরের সংগ্রাম। এই, আমি স্নানে গেলাম চারু, তোমার রান্না কত দূর? রান্না প্রায় রেডি। তোয়ালে কাঁধে নিয়ে সোমেশ্বর বাথরুমে ঢুকে গেলেন। আগের দিনের আনা মাছ ফ্রিজ থেকে বার করে ততক্ষণে মাছের ঝোল রেডি, কেবল পরিবেশনের অপেক্ষা। বাথরুম থেকে বেরিয়ে তৈরি হয়ে সোমেশ্বর খাবার টেবিলে চলে এলেন। ঘড়িতে 9:30 বাজে। খাওয়া সেরে অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে সোমেশ্বর বললেন, চারু, বেরোচ্ছি, তুমি সময় মতো খেয়ে নিও। তুমি আজ কখন ফিরবে? ওই 8টার মধ্যে ফিরে যাব। দুপুর 2টো। সারা বাড়ি ফাঁকা।
দুপুরের খাওয়া হয়ে যাওয়ার পর সদর দরজা বন্ধ করে এসে চারু বিছানায় এসে শুয়েছেন। বাসন্তী খাওয়ার পর বাসনকোসন মেজে রেখে আগেই চলে গেছে। শুয়ে শুয়ে প্রতিদিনই একটা গল্পের বই নিয়ে একটু পড়েন তিনি। পড়তে পড়তে ঘুম এসে যায়। 2:30 বাজে। চারু ঘুমিয়ে পড়েছেন। বুকের ওপর গল্পের বইটা পড়ে আছে। মোবাইলের রিংটোনের শব্দে ঘুম ভেঙে গেল। কাঁচা ঘুম ভাঙতে বেজার মুখে বিছানা থেকে নেমে ফোনটা তুললেন চারুলতা। আননোন নাম্বার। মনে মনে ভাবলেন, এটা আবার কে? হ্যালো। বলতেই অপর প্রান্তের ব্যক্তি হুমকির সুরে বললেন, মেয়েকে বেশি দৌড়তে বারণ করবেন। হুসেন বোল্টের মতো দৌড়চ্ছে, স্পিড কমাতে বলবেন, না হলে স্পিড একেবারেই থামিয়ে দেব। যদি মেয়ের ভালো চান এখন থেকেই সাবধান হয়ে যান। এমন ফোনের জন্য চারু মোটেই প্রস্তুত ছিল না। ভীষণ রকমের আপসেট হয়ে তিনি জিজ্ঞেস করলেন, কে আপনি? কোথা থেকে বলছেন? কি করেছে আমার মেয়ে? এসবের কোনো জবাব না দিয়েই অপর প্রান্তের ব্যক্তি ফোন কেটে গেল। চারুর তখন হাত পা কাঁপছে, ঘাম দিতে শুরু করেছে, শরীর খুব অসুস্থ লাগছে, মাথা ঘুরছে, কি করবে ভেবে পাচ্ছে না। 5টার আগে মেয়েকে ফোন করা নিষেধ। সোমেশ্বর এই সময় অফিসে ভীষণ ব্যস্ত থাকেন। এই মুহূর্তে তার টেনশন বাড়ানো উচিত হবে না। কি করবে কিছু এখন মাথায় আসছে না। হঠাৎ নিজের বোন চন্দ্রাবলীর কথা মনে পড়ল। চন্দ্রাবলী চারির মতো নার্ভাস নয়, বেশ সাহসী। চন্দ্রাবলীকে ফোন করলেন। সব কথা শুনে চন্দ্রাবলী বললেন, তুই চিন্তা করিস না, আমি এখনই আসছি। কাছাকাছি থাকেন চন্দ্রাবলী। তার এসে পৌঁছাতে 8 ঘন্টার কিছু বেশি সময় লাগলো জাস্ট। দিদিকে তিনি ভালোই জানেন। এই পরিস্থিতিতে তার অবস্থা কেমন হবে তা অনুমান করি কোনো রকমে কাপড়টা পরে চলে এসেছেন। বাদ দে তো তুই ওসব উড়ো ফোনে গুরুত্ব দেবার কোনো প্রয়োজন নেই। যদি দ্বিতীয়বার ফোন আসে তখন কিছু একটা ব্যবস্থা নেওয়া যাবে। নম্বরটা আমাকে দে, নোট করে রাখা দরকার। চন্দ্রাকে নম্বরটা দিয়ে চারু বলল, না, দিনকাল ভালো না চন্দ্রা। মানুষগুলো কেমন স্বার্থপর আর হিংস্র হয়ে উঠছে চারদিকে। মানুষকে আর মানুষ বলে চেনা যায় না। আমার খুব ভয় করছে। চন্দ্রা দিদিকে সাহস জোগাবার জন্য বললেন, আরে তোকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না, আমি দেখছি তো ব্যাপারটা। জামাইবাবুর সাথে এতদিন ঘর করেও তুই সাহসী হতে পারলি না। জামাইবাবুর কাছে কত এমন হুমকি ফোন আসে, সবই তো তুই দেখেছিস, জানিস। কতবার জামাইবাবুর উপর আক্রমণ পর্যন্ত হয়েছে। কি হয়েছে? জামাইবাবু কি কাজ ছেড়ে দিয়েছে, না নিজের আদর্শের সাথে আপোষ করেছে? সাহস রাখ, এভাবে ভয় ভয় বাঁচা যায় না দিদি। মন মানতে চাইছে না, তবুও উপায়ান্তর না দেখে চুপ করে রইলেন চারু। দিদির মনটা অন্যদিকে ঘোরাতে চন্দ্রা বললেন, জামাইবাবু কখন ফিরবেন? 8টা তো হবে বলেছে। জামাইবাবু সোহিনী ওরা ফিরুক, তখন এ নিয়ে আলোচনা করা যাবে। এখন তুই শান্ত হয়ে বস, গল্প করি আমরা একটু। 5:10 বাজতে চন্দ্রা সোহিনীকে ফোন করলেন। সোহিনী ফোন ধরে বলল, মাসি বলো, কেমন আছো তুমি? অনেকদিন হলো আমাদের বাড়ি আসো না। একদিন ছুটি দেখে আসো, জমিয়ে আড্ডা দিই। শোন, আমি এখন তোদের বাড়িতেই, সেখান থেকেই ফোন করছি। তারপর সমস্ত ঘটনা সোহিনীকে বলতে সে বলল, মাকে চিন্তা করতে বারণ করো। ওসব কেউ হিংসেই করে থাকতে পারে, ওদের গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তা ফিরছিস কখন? 9টা বাজবে। নির্ধারিত সময়ের আগেই সোমেশ্বর বাড়ি ফিরল। ঘড়িতে তখন 7:15 বাজে। ফিরে এসে চন্দ্রাকে দেখে খুশি হয়ে বললেন, আরে হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। চন্দ্রা, কতক্ষণ এলে? আর কতক্ষণ? সেই দুপুর থেকে তোমার বউকে পাহারা দিচ্ছি। সব কথা চন্দ্রার মুখে শুনে সোমেশ্বর বললেন, আরে তোমার দিদি সামান্যতেই টেনশন। মুখে বললেন বটে, কিন্তু শোনার পর তার নিজেরও যে একটু টেনশন হচ্ছে না তা নয়। কিন্তু পাছে চারুর উপর প্রভাব পড়ে তাই প্রকাশ করলেন না। নিজের ব্যাপারে
অসম সাহসীরাও সন্তানের বিষয়ে ভীত হয়ে পড়ে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তিনজন চা নিয়ে বসেছে, তার সাথে লুচি আলুর তরকারি। সোমেশ্বর চন্দ্রাকে জিজ্ঞেস করলেন, দেবু আসবে না? দেবু অর্থাৎ দেবপ্রিয়, চন্দ্রার স্বামী। তাদের একমাত্র ছেলে অভ্র এখন লন্ডনে, সেখানে সে ফেলোশিপ করছে। উত্তরে চন্দ্রা বললেন, সে জানেই না আমি এখানে এসেছি। এবার চেম্বার ফাঁকা হয়েছে, ফোন করব। হ্যাঁ হ্যাঁ, এখানেই আসতে বলে দাও, সকলে একসাথে ডিনার করব। 8টার আগে চেম্বার বন্ধ করে দেবপ্রিয় চলে এসেছেন। শহরের অন্যতম নামী সাইকিয়াট্রিস্ট ডক্টর দেবপ্রিয় ব্যানার্জি। দুই বোন আর দুই ভাইয়ের আড্ডা যখন জমে উঠেছে, ঘড়ি জানান দিচ্ছে সময় 8:30। চারু উঠে রান্নাঘরের দিকে গেল। চন্দ্রা বললেন, না, সোহিনীকে একবার ফোন করি, দেখি ওর আর কতক্ষণ লাগবে ফিরতে। ও এলে একসাথে খেতে বসবো। রাত হচ্ছে, আবার বাড়ি ফিরতে হবে। সোমেশ্বর বললেন, ফোন করবে করো, কিন্তু ফেরার জন্য এখনই ব্যস্ত হচ্ছ কেন? এই তো সবে সন্ধে। করতে করতে রাত হয়ে যাবে জামাইবাবু। চন্দ্রা ফোন বের করে সোহিনীর নম্বর ডায়াল করলেন। চন্দ্রার মুখে কিছুটা দুশ্চিন্তা রেখা ফুটে উঠল। আবার ডায়াল করলেন। দুশ্চিন্তা রেখা আরেকটু গভীর হলো। বাকি সকলে প্রশ্ন করলেন, কি হয়েছে চন্দ্রা? মুখে কোনো কথা বলতে পারলেন না। লাউড স্পিকার অন করে চন্দ্রা শোনালেন, আপনি যে নম্বরটিতে ডায়াল করেছেন তা বর্তমানে বন্ধ আছে। The number you have dialed is currently switched off. आप जिस नंबर पे डायल कर रहे हैं वो switched off है। কয়েক সেকেন্ডের জন্য সারা ঘরে নীরবতা ছেয়ে গেল। শুধুমাত্র ঘড়ির টিক টিক শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। সকলের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হচ্ছে। ঘড়িতে 9টা বেজে 10। ইতিমধ্যে সোহিনীকে 12-10 ফোনে ট্রাই করা হয়ে গেছে। বরাবরই একই একঘেয়ে রেকর্ডিং বেজে চলেছে। দুশ্চিন্তার মেঘ ঘনীভূত হয়ে সকলে মুখগুলো যেন কালো চাদরে ঢেকে দিয়েছে। চারু চিৎকার করে কেঁদে উঠলেন। ওকে সান্ত্বনা দেওয়ার শক্তি তখন সকলেই হারিয়ে ফেলেছে। দেবপ্রিয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভেতর থেকে শক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা করে বললেন, কেঁদো না দিদি, এখনই এতটা ভেঙে পড়ার মতন কিচ্ছু হয়নি। একটু খোঁজ খবর অনুসন্ধান করে দেখা যাক বিষয়টা কি। বিধ্বস্ত গলায় সোমেশ্বর বললেন, ও কাঁদুক দেবু, ওকে কাঁদতে দাও, না হলে হালকা হবে না। বলতে বলতে উদ্গত কান্নার আবেগে সোমেশ্বরের গলা বুঝে এলো। চন্দ্রা তখন পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে আছে। তার শরীরের সবটুকু শক্তি কে যেন মুহূর্তে শুষে নিয়েছে। মিনিট 10 এভাবেই কেটে গেল। সকলের মনে একটা ক্ষীণ আশা তখন উঁকি দিচ্ছে। কোনো কারণে মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়ে থাকতেই পারে, সেজন্য হয়তো ফোনে পাওয়া যাচ্ছে না। সোহিনী সশরীরে ফিরে আসবে। আধ ঘন্টা এভাবেই কাটল। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে চড়ছে সকলের টেনশনের পারদ। সোমেশ্বর উদ্ভ্রান্তের মতো পায়চারি করছেন। দেবপ্রিয় নিজেকে খুবই অসহায় ফিল করছেন। এই অবস্থায় কি করা যায় তাই ভেবে চলেছেন। চারু বিছানা নিয়েছেন, চন্দ্রা তাকে সামলাচ্ছেন। 10টা বেজে গেছে। ফিরে আসার আশা সকলেই এবার ছেড়ে দিয়েছেন। আসন্ন বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই চালাতে হবে বুঝে নিয়ে সোমেশ্বর নিজেকে ইস্পাত কঠিন করে মানসিক প্রস্তুতি সেরে ফেলেছেন। প্রথমে তিনি ফোন করলেন কোম্পানির সিপিএ অর্থাৎ চিফ পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশনকে। বিষয়টি শুনে তিনি সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসারের ফোন নম্বরটি দিয়ে তাকে ফোন করার পরামর্শ দিলেন এবং পরবর্তী আপডেট তাকে জানাবার অনুরোধ করলেন। সেই মতো সিইওকে ফোন করে বিষয়টি জানানো হলে তিনি বললেন, মিস ঘোষাল আজ ঘটকপুকুরে ওই কোম্পানির নবনির্মাণ ওয়ারহাউস প্রজেক্টের কাজ পরিদর্শনে গিয়েছে, যেখানে প্রজেক্টের কাজ পরিদর্শন করে প্রজেক্টের সাথে জরুরি মিটিং করে ওনার ওই অফিসে ফেরত আসার কথা ছিল। 5:20 নাগাদ তিনি ফোন করে জানান ফেরার পথে ওনার গাড়ি খারাপ হয়ে গেছে, ড্রাইভার মেকানিক খুঁজতে গেছে।
গাড়ি ঠিক হয়ে কখন ফিরতে পারবেন তা অনিশ্চিত। 7:30 পর্যন্ত তিনি অফিসে ফেরত আসেননি। বেশি দেরি হয়ে যাওয়ায় তিনি হয়তো অফিসে ফেরত না এসে বাড়ি চলে গেছেন, এমনটাই ভাবা হয়েছিল। ফোন রেখে সোমেশ্বর নিশ্চিত হলো ওখানেই কোনো বিপদ ঘটে গেছে। নিজের কাগজের নিউজ ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে জানতে চেষ্টা করলেন ওই পথে কোনো দুর্ঘটনা বা সেরকম কোনো খবর আছে কিনা। তখনও পর্যন্ত তাদের কাছে সেরকম কোনো খবর নেই বলে তারা জানালেন। পরবর্তী ফোনটা করলেন দক্ষিণ 24 পরগনার এসপি তার বন্ধু বারিন সেনকে। সমস্ত ঘটনা বিস্তারিতভাবে তাকে জানাতে তিনি বললেন, শোনো, স্থানীয় থানায় গিয়ে 0 থানা উল্লেখ করে একটা ডায়েরি করো। ডিউটি অফিসারকে অনুরোধ করবে ডায়েরিটা যেন আমার অফিসে ফরওয়ার্ড করে দেয়। তারপর আমি বিষয়টা দেখছি। সেই মোতাবেক দেবপ্রিয়কে সাথে নিয়ে সোমেশ্বর থানায় গেলেন। তাদের পরিচয় জানতে পেরে থানার ডিউটি অফিসার যথেষ্ট খাতির যত্ন করলেন এবং ডায়েরি লেখা শুরু করলেন। আনুপূর্বিক সমস্ত ঘটনা, তার সাথে দুপুরে আসা ফোনটি এবং তার নাম্বার, হুমকি দিয়ে বলা সেই অজ্ঞাত ব্যক্তির বক্তব্য সবই জানানো হলো। ডায়েরি লিখে ডিউটি অফিসার তা অনলাইনে ফরওয়ার্ড করে দিলেন। এমন সময় এসপি বারিনের ফোন এলো সোমেশ্বরের মোবাইলে। তিনি জানতে চাইলেন, ডায়েরি করা হয়েছে? এই মাত্র কমপ্লিট হলো। শোনো, আমি দেখছি ব্যাপারটা। সোহিনী আমারও মেয়ে, একটু ধৈর্য রাখো। সেই রাত উদ্বেগ উৎকণ্ঠার এক সুদীর্ঘ রাত। প্রতি প্রহর যেন এক যুগ মনে হতে লাগলো। এমন রাতের অভিজ্ঞতা অতীতে কখনো আসেনি তাদের জীবনে। প্রত্যেকের বুকের ওপর কে যেন অতি ভারী এক পাথর চাপিয়ে দিয়েছে। যেন এক অন্তহীন বিনিদ্র রাত্রি যাপন করে চলেছে কটি মানুষ। চারু ঘন ঘন মূর্ছা যাচ্ছেন, জ্ঞান ফিরলে চিৎকার করে কেঁদে উঠছেন। সন্ধ্যার পর থেকে কারো মুখেই কিছু ওঠেনি। মুখে কিছু তোলার মতো মানসিকতাই ছিল না কারোর। ওদিকে এসপি সাহেবের আদেশে 2টি থানা তন্ন তন্ন করে খুঁজে চলেছে সোহিনীকে, কিন্তু সারা রাত সমস্ত এলাকা তোলপাড় করেও কোথাও তার হদিশ পায়নি পুলিশ। জলজান্ত একটা মেয়ে কি হাওয়ায় উবে গেল নাকি? কোথায় গেল, কেন গেল, কিভাবে গেল? এই সব প্রশ্ন তখন অনুসন্ধানরত পুলিশ অফিসারদের মাথায় ঘুরপাক খাচ্ছে। সব রকম ভাবে চেষ্টা করেও তখনও পর্যন্ত তারা ব্যর্থ। এই শুনছো? এই ওঠো। পৌলমী ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল পাকরাশির। ঘুম জড়ানো চোখে তিনি বললেন, কি হয়েছে? ডাকাডাকি করছো কেন? কি আশ্চর্য, উঠে তৈরি হতে হবে না? সময় হয়ে যাবে তো। কেন? কটা বেজেছে এখন? 4:30। ঠিক আছে, একটু পরে উঠছি। অনেকদিন পর কাজের চাপ কম। 1 সপ্তাহ ধরে কোনো কেস আসেনি, তাই 3 দিনের ছুটি নিয়ে মন্দারমণি যাওয়ার প্রোগ্রাম করা হয়েছে। পৌলমী ও তার বোন পল্লবী, ওর হাজব্যান্ড হিমাদ্রি এবং পাকরাশি 4 জন মিলে কটা দিন ছুটি উপভোগ করার আয়োজন। ভোর 6টায় গাড়ি স্টার্ট দেবে, যাতে চড়া রোদের তাপ যতটা সম্ভব এড়িয়ে পৌঁছে যাওয়া যায়। পুলিশের বউ, এমন সুযোগ আসে না সহজে। সুযোগ হয়েও শেষে ভেস্তে গেছে কতবার। তাই পৌলমী একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাইছেন, পাছে আবার হেডকোয়ার্টার থেকে জরুরি তলব এসে যায়। গুরুত্বপূর্ণ কেস হলে আর কথাই নেই, যেন সে ছাড়া আর কেউই নেই এই জগতে। তার ডাক পড়বেই। আশ্চর্য, একটা বারের জন্য শান্তিতে কোথাও যেতে পারা যায় না। মাঝে মাঝে খুব রাগ হয় পৌলমীর, স্বামীর ওপর নয়, ডিপার্টমেন্টের ওপর। সেই আশঙ্কার কারণে পৌলমী তড়িঘড়ি তৈরি হয়ে গাড়িতে উঠে পড়তে চাইছেন। গাড়ি স্টার্ট না দেওয়া পর্যন্ত নিস্তার নেই। ভোর 5টা এসপি বারিন সেন ঘুম থেকে উঠে পড়েছেন। সারা রাত ভালো ঘুম হয়নি, মাঝে মাঝে ঘুম ভেঙেও গেছে। উঠে ফোনে খবর নিয়েছেন, কিন্তু বারবারই নিরাশ হয়েছেন। সমস্ত এফোর্ট দিয়ে খুঁজেও থানার অফিসাররা সোহিনীর কোনো খোঁজ পাননি তখনও পর্যন্ত। লোকাল থানা দিয়ে হবে না, সিআইডির হাতে তুলে দিতে হবে কেস। সিআইডি দপ্তরে ফোন করে পাকরাশির খোঁজ নিলেন। ডিপার্টমেন্টের সঙ্গে 10 মিনিট কেসটা নিয়ে আলোচনা সারলেন। তারপর কেস ফরওয়ার্ড করার অনুরোধ করলেন। কেসটা যেন পাকরাশির হাতে দেওয়া হয়।
ঘড়িতে এখন 6:45। সকলেই তখন বেরিয়ে পড়ার জন্য পুরোপুরি তৈরি। পল্লবী ও হিমাদ্রি গাড়িতে উঠে বসে পড়েছেন। পৌলমীর গাড়ির দিকে এগিয়ে চলেছেন পাকরাশি, তাকে অনুসরণ করছেন। এমন সময় পাকরাশির ফোন বেজে উঠল। সচকিত হয়ে পৌলমী পিছন ঘুরে তাকালেন। মুহূর্তেই মুখে রেখা পরিবর্তিত হয়ে গেল তাঁর। শঙ্কা মিশ্রিত গলায় বলে উঠলেন, হয়ে গেল। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। যাওয়া মনে হচ্ছে হয়ে গেল। পাকরাশি ফোন তুলেন। ফোনের ও প্রান্ত থেকে জেসি সিআইডি অরুণ মালহোত্রা জানতে চাইলেন, মিস্টার পাকরাশি, আপনি এখন কোথায়? স্ত্রীর পেছনে স্যার। কেন, কি করছে? মন্দারমণি যাচ্ছি স্যার। ও, এক্সট্রিমলি সরি আপনাদের আনন্দের আঘাত ঘটানোর জন্য। আপনাকে ট্রিপটা ক্যান্সেল করতে এক্ষুনি হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হবে, অত্যন্ত জরুরি। তাহলে স্যার কথা দিতে হবে যে আপনি আমার বউ খুঁজে দেবেন, কারণ এরপর পৌলমী আর কোনো মতেই আমার সাথে থাকবে না, মানে থাকতে পারেন না। ঠিক আছে ঠিক আছে, আমি ম্যাডামের সাথে কথা বলছি। আপনাকে ফোনটা দিন তো। আমি আর কি বলবো, একটি বারের জন্য কোথাও সুষ্ঠুভাবে বেড়াতে যাওয়া গেছে বলুন? এই অভিযোগ আমাদের সকলের স্ত্রীর, কি আর করা যাবে ম্যাডাম, আমাদের কাজই এমন। আমরা সকলে একই নৌকা যাত্রী। পৌলমীর উষার প্রতি সহমর্মিতা ব্যক্ত করে তাকে বোঝানোর চেষ্টা করলেন মালহোত্রা। পৌলমীর যাওয়ার ইচ্ছা আর একেবারেই ছিল না। অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে নিমরাজি করে হিমাদ্রি ও পল্লবীর সাথে পাঠিয়ে দিলেন পাকরাশি। ওদের গাড়ি মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিল। বিমর্ষ মুখে পৌলমী হাত নেড়ে বিদায় জানালো। পাকরাশি হাত নাড়তে নাড়তে তাকিয়ে রইল ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাওয়া পৌলমীদের গাড়ির দিকে। গুড মর্নিং স্যার, মে আই কাম ইন? জয়েন্ট কমিশনারের ঘরে হাজিরা দিয়ে স্যালুট ঠুকে পাকরাশি বললেন। মাথা তুলে পাকরাশিকে দেখে অরুণ মালহোত্রা বললেন, ইয়েস মিস্টার পাকরাশি, প্লিজ কাম ইন। তিনি আরো বললেন, I am sorry, Mr. Pakrashi. This morning is not good for you. ইটস ওকে, ডিউটি ইজ ফার্স্ট প্রায়োরিটি টু মি স্যার, প্লিজ অর্ডার। You are really a pride of our department. মাই প্লেজার স্যার। Please be seated. থ্যাংক ইউ স্যার। Daughter of Someshwar Ghoshal, the famous journalist, was remained missing from yesterday afternoon. You are requested to deal with the case. Here is the case file for your look into and proceed. থ্যাংক ইউ স্যার, আই এম টেকিং ওভার দ্য কেস। আপনার সাথে এসআই সুব্রত রাহাকে এই কেসের সঙ্গে ট্যাগ করা হয়েছে। আপনি এসপি সাউথ 24 পরগনাসের সাথে মিট করুন, ওর কাছে এই কেসের আরও ডিটেল ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে স্যার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। বলে মালহোত্রার অফিস থেকে বেরিয়ে পাকরাশি সুব্রতকে ফোন করলেন। সুব্রত ফোন রিসিভ করেই বললেন, জানেন স্যার, আপনার ফোনের অপেক্ষাই করছিলাম। আমাকে আধ ঘন্টা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। তুমি চলে এসো, দক্ষিণ 24 পরগনার এসপির অফিসে যেতে হবে। আমি 3তলা ক্যান্টিনে আছি স্যার, এক্ষুনি আসছি। সুব্রত নেমে আসতে পাকরাশি বলল, সুব্রত, গাড়ি বের করতে বলো। মিনিট 10 লাগলো এসপির অফিসে পৌঁছাতে। এসপি সাহেবের ব্রিফিং নিয়ে পাকরাশি এবং সুব্রত সেখান থেকে রওনা দিলেন যোধপুর পার্কে সোমেশ্বর ঘোষালের বাড়ির উদ্দেশ্যে। ঠিকানা খুঁজে বাড়ির গেটে গাড়ি দাঁড় করিয়ে দুজন নেমে এলেন। এ কি চেহারা হয়েছে তার! কোথায় সে তরতাজা নির্ভীক সাংবাদিক সোমেশ্বর? এ যেন যুদ্ধে বিধ্বস্ত এক পরাজিত সৈনিক। একটি রাত্রি যেন তার বয়স 10 বছর বাড়িয়ে দিয়ে গেছে। পাকরাশির সাথে সোমেশ্বরের পরিচয় অনেক দিনের। অনেক কেসে তিনি সোমেশ্বরের কাছে প্রয়োজন হলে সাহায্য নিয়ে থাকেন। সোমেশ্বরও নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলে পাকরাশির কাছ থেকে প্রভূত সাহায্য পান। এভাবে দুজনের মধ্যে একটি সখ্যতার সম্পর্ক হয়েছে। পাকরাশিকে দেখা মাত্র চিনতে পেরে আপ্যায়ন করে তাদের দুজনকে ভেতরে নিয়ে গেলেন। ভিতরে গিয়ে বসে পাকরাশি বললেন, এই অবস্থায় কথা বলতে হচ্ছে বলে দুঃখিত, কিন্তু আপনাদের মেয়েকে খুঁজে বার করতে হলে এছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। একটি অসহনীয় রাত অতিবাহিত করে এই বাড়িতে সকলে তখন ক্লান্ত বিধ্বস্ত। তথাপি সোমেশ্বর বললেন, আপনি বলুন,
সব রকম সাহায্য করতে আমরা প্রস্তুত। আপনার মেয়ে কাল কখন বাড়ি থেকে বেরিয়েছিল? ওই সকাল 8:30 নাগাদ। রোজই কি ওই সময় বেরোয়? হ্যাঁ, মানে অফিসের জন্য ওই সময় বের হতো রোজ। কটার সময় ফেরার কথা ছিল? গতকাল বেরোবার সময় বলেছিল ফিরতে রাত 9টা হবে। রোজই কি ফিরতে রাত 9টা হতো? না, বেশিরভাগ দিন 7:30 থেকে 8টার মধ্যেই ফিরে আসতো। বিশেষ কাজ থাকলে কোনো কোনো দিন দেরি হতো। কোনো শত্রু ছিল? থাকার কথা নয়, তবে গতকাল দুপুরে একটা হুমকি কল এসেছিল। এই হুমকি কলের ব্যাপারে বিস্তারিত পাকরাশিকে জানালেন সোমেশ্বর। পাকরাশি সুব্রতকে সেই ফোন নম্বরটি নোট করে নিতে বললেন। কোনো বয়ফ্রেন্ড ছিল বলে জানতেন? পাকরাশির এই প্রশ্নের উত্তর চন্দ্রা বলে দিলেন। তিনি বললেন, হ্যাঁ ছিল, কিন্তু ব্রেকআপ হয়ে গিয়েছিল। ব্রেকআপের কারণ? ছেলেটি স্কুলে ওর সহপাঠী ছিল। প্রথম দিকে পড়াশোনায় ভালোই ছিল, বড় ব্যবসায়ীর একমাত্র ছেলে। পরবর্তীতে পড়াশোনায় অমনোযোগী হয়ে বিবিএতে রেজাল্ট খারাপ করে স্টাডি বন্ধ করে দেয়। সোহিনীকেও পড়াশোনা ছেড়ে দিয়ে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এভাবে সম্পর্কে ফাটল ধরে। দিনে দিনে ছেলেটি ইগোর সমস্যায় ভুগতে থাকে এবং খুব ডমিনেটিং হয়ে যায়। ফলে সোহিনীকেও সম্পর্কে পুরোপুরি ছেদ টেনে দিতে বাধ্য হতে হয়। চন্দ্রা সংক্ষেপে বর্ণনা করে থামতে পাকরাশি বললেন, ছেলেটির নাম ঠিকানা জানেন? হ্যাঁ, সৌভিক সাহা, বাড়ি যাদবপুরের সন্তোষপুর। যথারীতি সুব্রত নাম ঠিকানা নোট করে নিলেন। পাকরাশি বললেন, ওকে, আমি সাধ্যমতো চেষ্টা করব সোহিনীকে খুঁজে বার করতে। এরপর তাঁরা উঠে পড়লেন পরবর্তী গন্তব্যের দিকে যাওয়ার জন্য। 9:15 নাগাদ নিউ টাউনে সোহিনীর অফিসে পৌঁছে গেলেন তারা। লিফটে চড়ে 3rd ফ্লোরে গিয়ে সিইওর অফিস জিজ্ঞেস করতে একজন ডান দিকে একটি চেম্বার দেখিয়ে দিল। সিইও তখন মাথা ঝুঁকিয়ে কিছু কাজে ব্যস্ত ছিলেন। মে উই কাম ইন বলতে তিনি গম্ভীর গলায় বললেন, ইয়েস। ভিতরে প্রবেশ করে পাকরাশি নিজের আই কার্ড দেখাতে সিইও বললেন, প্লিজ ভিজিটর, বলুন কি জানতে চান? মিস সোহিনী ঘোষালের নিখোঁজের ব্যাপারে আপনার কি ধারণা? প্রকৃতপক্ষে আমার কোনো ধারণা নেই। দিস ইজ ভেরি অ্যামেজিং অ্যান্ড আনবিলিভেবল ইনসিডেন্ট টু আস। গতকাল উনি কটার সময় অফিস থেকে বেরিয়েছিলেন? ওর বিয়ে বলতে পারবেন। কোথায় গিয়েছিলেন উনি? ওই ঘটকপুকুর। কেন গিয়েছিলেন? আমাদের একটা বড় ওয়্যারহাউস প্রজেক্টের কাজ চলছে সেখানে, আর তারই ইন্সপেকশন করতে গিয়েছিলেন। ওনার সাথে আপনার শেষ কটার সময় কথা হয়? ওই 5:20 নাগাদ। কি করে বুঝলেন? আপনি কি ঘড়ি দেখেছিলেন? না না, মোবাইলের সময় রেকর্ড আছে, সেই দেখে বলছি। কি কথা হয়েছিল? উনি বললেন ফেরার পথে গাড়ি খারাপ হয়ে গেছে, তাই আটকে পড়েছে। ড্রাইভার মেকানিক খুঁজতে গেছে, গাড়ি ঠিক হলে ফিরতে পারবেন। গলা শুনে কি স্বাভাবিক মনে হয়েছিল? এমনিতে স্বাভাবিকই মনে হয়েছিল, তবে গাড়ি খারাপ হওয়ার কারণে একটু টেনশন আর বিরক্তি তো থাকবেই। যে গাড়ি নিয়ে উনি গিয়েছিলেন তা কি কোম্পানির? ভাড়ার গাড়ি। চুক্তিতে এমন 5টা গাড়ি আমাদের ভাড়ানো আছে, তারই একটি ওর জন্য বরাদ্দ ছিল। গাড়ির সাপ্লায়ারকে ফোন করে আসতে বলুন, ওর সাথে কথা বলতে হবে। ওকে, আমি এক্ষুনি ফোন করছি। আর দেখুন তো এই ফোন নাম্বারটা চিনতে পারেন কিনা? পাকরাশি বলার সঙ্গে সঙ্গেই সুব্রত নম্বরটি বার করে সিইওর সামনে এগিয়ে দিলেন। সিইও ভালো করে নম্বরটি দেখলেন। সেকেন্ড 5 সময় চিন্তা করে নিয়ে বললেন, এটা সম্ভবত অশোক পুরীর ফোন নাম্বার বলে আমার মনে হচ্ছে। জাস্ট মিনিট, একবার চেক করে নিচ্ছি। নিজের মোবাইল ফোনটি বার করে নম্বরটি মিলিয়ে নিয়ে বললেন, হ্যাঁ, এটা অশোক পুরীর নাম্বার। এই অশোক পুরী কে? আমাদের সেলস এক্সিকিউটিভ। কোথায় বসেন? এখান থেকে বেরিয়ে সোজা শেষ ঘরটায়। থ্যাংক ইউ, আমরা ওখান থেকে আসছি। ট্রান্সপোর্টার এলে অপেক্ষা করতে বলবেন। শিওর। পাকরাশি এবং সুব্রত সিইওর ঘর থেকে বেরিয়ে শেষ প্রান্তের ঘরটির দরজা ঠেলে মুখ বাড়িয়ে বললেন, মে উই কাম ইন? ভিতরে যিনি বসেছিলেন তার বয়স আনুমানিক 32 থেকে 34-এর মধ্যে। গালে সযত্নে রাখা দাড়ি, ফর্সা রং, বেশ মজবুত পেটানো চেহারা, ডান হাতে বালা। তার সামনে টেবিলে রাখা কম্পিউটারে
কিছু করছিলেন। দরজার দিকে তাকিয়ে পাকরাশিদের দেখে একটু উদ্ধত ভঙ্গিতে বললেন, Who are you? And what's your business with me? সুব্রত বললেন, সিআইডি, পুলিশ। তা শুনে একই রকম ভঙ্গিতে সেই যুবক বললেন, So what can I do for you? পাকরাশি আর কিছু না বলে সোজা ভিতরে ঢুকে পড়লেন এবং সুব্রত তাকে অনুসরণ করলেন। যুবকটির কিছু বলার তোয়াক্কা না করে সামনে রাখা দুটি চেয়ার দখল করে দুজনে বসে পড়লেন। তারপর পাকরাশি বেশ গম্ভীর গলায় প্রশ্ন করলেন, কতদিন এই কোম্পানিতে চাকরি করছেন? একই রকম ঔদ্ধত্যের সাথে যুবকটি উত্তর দিল, সেটা আপনাকে জানাতে কি আমি বাধ্য? জানাবেন কি জানাবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদেরকে জানতেই হবে। তাই এখানে জানালে ভালো, না হলে থানায় নিয়ে গিয়ে জানতে হবে। ভয় দেখাচ্ছেন? মোটেই না। আপনার মতো কি আমরা আপনাকে ফোনে হুমকি দিয়েছি নাকি? Why are you talking rubbish? আমি কাকে হুমকি দিয়েছি? হুমকি দেননি। সোহিনী ঘোষালের মাকে আপনি কি বলেছেন? হুমকি দিয়েছি তার প্রমাণ আছে? ভর দুপুরে একজন মধ্যবয়সী ভদ্র মহিলাকে ফোন করেছিলেন কি প্রেমের প্রস্তাব দিতে? ফোনে হুমকি দেওয়া ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, নিশ্চয়ই জানেন সেটা। ধারাটা সম্ভবত জানেন না, আমরা কিন্তু জানি। আমি মোটেও ধমকি দিইনি। রেকর্ডিংটা দেখাবো নাকি? এবার একটু থমকালেন, অল্প কিছুক্ষণ চিন্তা করে নিলেন, বোধহয় একটু নরম হলেন। তারপর বললেন, এই কোম্পানিতে বছর 5 আছি। মুখে ঈষৎ বিদ্রুপের হাসি এনে পাকরাশি বললেন, সোহিনী ঘোষাল আপনার জুনিয়র হয়েও আপনার উপরে চলে গেল, মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল, তাই না? কিছু উত্তর না দিয়ে চুপ করে মাথা নিচু করে বসে রইলেন মিস্টার পুরী। পাকরাশি পুনরায় প্রশ্ন করলেন, গতকাল সোহিনীর আউটডোর ইন্সপেকশনের খবরটা জানতেন? এবারও পুরী চুপ করে রইলেন। বিরক্ত হয়ে পাকরাশি ধমকে উঠে বললেন, চুপ করে থাকবেন না, বলুন জানতেন কিনা? পুরী কিছুটা বাধ্য হয়েই বললেন, হ্যাঁ জানতাম। কিভাবে জেনেছিলেন? অফিসের সকলেই জানতো, আমিও সেইভাবেই জেনেছিলাম। সোহিনীর নিখোঁজের খবর জানেন? হ্যাঁ শুনেছি। আপনার রিয়াকশন? কোনো রিয়াকশন নেই। আপনার সহকর্মী নিখোঁজ, আপনার কোনো রিয়াকশন নেই? আশ্চর্য। কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন পুরী। তার মুখ লাল হয়ে উঠেছে ক্রমশ। তা দেখে পাকরাশি তাকে উত্তপ্ত করতে বললেন, আপনার তো খুশি হওয়ারই কথা, সোহিনী না থাকলে আপনার রাস্তা ফাঁকা। তাছাড়া জুনিয়রকে বস হিসেবে আর সহ্য করতে হয় না। পুরীর মুখ রাগে এবং অপমানে আরো লাল হয়ে উঠল, মনে হচ্ছে এক্ষুনি বাস্ট করবেন, কিন্তু তিনি তা করলেন না। অতি কষ্টে নিজেকে সামলালেন। পাকরাশি উঠে পড়লেন, তারপর শেষ কথাটি বললেন, যতদিন সোহিনীর খোঁজ না পাওয়া যাচ্ছে ততদিন কলকাতার বাইরে যাবেন না, আর যখনই ডাকা হবে থানায় গিয়ে হাজিরা দেবেন। অশোকপুরীর ঘর থেকে বেরিয়ে আবার সিইওর ঘরের দিকে এগিয়ে গেলেন তারা। সিইওর ঘরের সামনে ভিজিটারদের জন্য সারি দিয়ে 5টি ফিক্সড চেয়ার রয়েছে দেওয়ালের গা ঘেঁষে। সেখানে একজন সুদর্শন যুবক, বয়স 25-26 হবে, প্রায় 6 ফুট লম্বা, গালে ফ্রেঞ্চ কাট দাড়ি, বসে মোবাইল ঘাঁটাঘাঁটি করছেন। পাশের একটি ঘরে মেয়েটি দেখিয়ে দিলেন। ঘরটির ভেতরে একটা বেশ বড় টেবিল, তার চারপাশে অনেকগুলো চেয়ার পাতা রয়েছে। সম্ভবত মিটিং কনফারেন্সের জন্য ঘরটি ব্যবহার করা হয়। একটি চেয়ারে যুবকটিকে বসতে বলে তাঁর মুখোমুখি দুটি চেয়ারে পাকরাশি এবং সুব্রত বসলেন। যুবকটিকে নিজের পরিচয় দিয়ে প্রথমে যে প্রশ্নটি দিয়ে পাকরাশি শুরু করলেন তা হলো, এই কোম্পানিতে আপনার গাড়ি ভাড়া দেওয়া আছে? হ্যাঁ। কটা গাড়ি এই কোম্পানিকে দিয়েছেন? 5টা। গাড়িগুলোর কন্ডিশন কেমন? খুব ভালো, প্রায় নতুন। এখানে খারাপ কন্ডিশনের গাড়ি চলবে না। তাহলে গতকাল আপনাদের একটা গাড়ি খারাপ হলো কিভাবে? হ্যাঁ, আমি ম্যানেজারের কাছে শুনেছি ঘটনাটা। এখান থেকে কাল কমপ্লেন গিয়েছিল, শুনে খুবই আশ্চর্য হয়েছিলাম। ছোট গাড়ি সব আমার ম্যানেজার দেখে, ছোট গাড়ির বিষয়ে যা কিছু ম্যানেজার ভালো বলতে পারবে। এই কোম্পানিতে আমি প্রথম এলাম। সিইও সাহেব ফোনে বললেন খুবই জরুরি, আমি না এলে হবে না, তাই আমাকেই আসতে হলো। আমি নিজেও বুঝতে পারছি না ওই গাড়ি কি করে খারাপ হতে পারে, মাত্র 1 বছর আগে কেনা।
পাকরাশিকে একটু চিন্তিত দেখালো। ওই গাড়িটা কে চালায়? সাধন। প্রতিদিনের ড্রাইভার কি ফিক্সড? হ্যাঁ, যদি না তার শরীর খারাপ হয় বা অনিবার্য কোনো কারণ ঘটে। সাধনকে একবার ডাকুন তো। পাকরাশির নির্দেশ মতো যুবকটি ফোন করে সাধনকে ডাকলেন। সাধন তখন অফিসের নিচেই ছিল। 5 মিনিটের মধ্যে এসে হাজির হলো সে। সাধন ঘরে ঢুকতেই গাড়ির মালিক সেই যুবক বললেন, স্যার, আমি কি এখন যেতে পারি? পাকরাশি সাধনকে বাইরে অপেক্ষা করতে বলে যুবকটিকে বললেন, হ্যাঁ, যেতে পারে, তবে আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম সৌভিক সাহা। নামটা যেন শোনা শোনা লাগছে। একটু ভাবতেই মনে পড়ে গেল আজ সকালেই তো শুনেছে ওই নাম সোহিনীর প্রাক্তন বয়ফ্রেন্ড। আশ্চর্য। পাকরাশি যুবকটিকে জিজ্ঞেস করলেন, কোথায় থাকেন বলুন তো? সন্তোষপুর, যাদবপুর। যুবকটি বললেন। এবার সত্যি সত্যি চমকে উঠতে হলো পাকরাশিকে। এ কি কাকতালীয়! সুব্রতর দিকে তাকালেন। একই অবস্থায় তখন সুব্রত। কয়েক সেকেন্ডের মধ্যে প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে সুব্রত নিজের মোবাইলটা বের করে যুবকটির পাশে দাঁড়িয়ে পড়ে বললেন, আসুন একটা সেলফি তোলা যাক। যুবকটি কিছু বলার আগেই সে তার কাজ সেরে ফেলেছে। সৌভিককে আর কিছু জিজ্ঞেস না করে পাকরাশি তাকে বললেন, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। সৌভিক চলে যেতে সাধনকে ডাকা হলো। গোবেচারার মতো মুখ করে এসে সামনে এসে দাঁড়ালো। পাকরাশি তাকে জিজ্ঞেস করলো, গাড়িটা কাল কোথায় খারাপ হয়েছিল? বলতে পারবো না স্যার। এক থাপ্পড়ে তো সব দাঁত ফেলে দেবো ইডিয়েট। এত বড় কাণ্ড হয়ে গেল ওর জন্য, আর ও বলছে বলতে পারবো না। সাধন ভয় পেয়ে কেঁদে ফেলার উপক্রম। কাঁপতে কাঁপতে সে বলল, কাল আমাকে গাড়ি নিয়ে বের হতে নিষেধ করেছিল সৌভিক দা। আমাকে বলেছিল আজ তোর ছুটি, অন্য লোক পাঠাচ্ছি। আমি তাই কাল কাজে বের হইনি। এ কথা শুনে পাকরাশির ভুরু কুঞ্চিত হলো। তারপর জিজ্ঞেস করলো, ও তাই বল, তা তোকে কাল ছুটি করতে বলেছিল কেন? আমি সেটা জানি না স্যার। কে ছিল কাল গাড়িতে? গৌতম স্যার। কোথায় সে? ও তো আমাদের রেগুলার ড্রাইভার নয় স্যার, আজও আমাদের গাড়ি চালাচ্ছে না। ওর ঠিকানা, ফোন নাম্বার জানিস? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি ওর ঠিকানা আর ফোন নাম্বারটা দে। সাধন ঠিকানা ও ফোন নম্বর দিতে সুব্রত নোট করে নিলেন। পাকরাশি সাধনকে বললেন, গৌতমকে কিছু জানাবি না, আর সৌভিককেও না, নইলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। না স্যার, আমি কিছু জানাবো না। সোহিনী ম্যাডামের গাড়ি তুই কতদিন ধরে চালাচ্ছিস? 1 বছর স্যার। এই গাড়িটাই চালাচ্ছিস? হ্যাঁ স্যার। এর আগে কোনোদিন এই গাড়ি কোনো ডিস্টার্ব করেছিল এর মধ্যে? একদিনও না স্যার। দারুণ কন্ডিশনের গাড়ি, একদম নতুন গাড়ি। তোর কি মনে হয় ও গাড়ি খারাপ হতে পারে? আগের দিনও তো তুই চালিয়েছিলিস সেই গাড়িটা। ওই গাড়ি খারাপ হয়েছিল শুনে বিশ্বাসই হচ্ছিল না আমার। ভাগ্য খারাপ হলেই কত কিছুই হয় স্যার। ঠিক আছে, তুই যা। প্রয়োজনীয় সবকটি তথ্য নোট করে নিয়ে পাকরাশি ও সুব্রত সিইওকে বিদায় সম্ভাষণ জানিয়ে বেরিয়ে এলেন। ঘড়িতে তখন 11টা বাজে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। বেশ জমিয়ে খিদে পেয়েছে তখন। একটি খাবারের দোকানে ঢুকে খাবার অর্ডার করে পাকরাশি সুব্রতকে বললেন, ছবিটা সোমেশ্বর দাকে পাঠিয়ে একটু কনফার্ম করে নাও তো সুব্রত। তারপর নিজের মোবাইল ফোন বার করে ফোন করলেন। সন্তোষপুরে গৌতম কে আছে খোঁজ নিয়ে আমাকে এক্ষুনি জানা। গাড়ির ড্রাইভার, গাড়ি চালায়। ফোন রেখে পাকরাশি সুব্রতকে বললেন, কি বুঝছো সুব্রত? অপহরণের কেস নয় এটা, শিওর। অপহরণ হলে এতক্ষণ মুক্তিপণের টাকা চেয়ে ফোন আসতো স্যার। আবার এখনো পর্যন্ত সোহিনী দেবীরও কোনো হদিশ পাওয়া গেল না, সেটাও ভাবাচ্ছে। এ পর্যন্ত যা উঠে এলো তাতে সন্দেহভাজন হিসেবে 2জনকে চিহ্নিত করা যেতে পারে। মাঝখানে থামিয়ে পাকরাশি বললেন, অশোক পুরী এবং সৌভিক সাহা, তাই তো? এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ, আরো গভীরে যেতে হবে। আলোচনার মাঝখানে খাবার চলে এলো। খিদে বেশ চাগার দিয়ে উঠল খাবার দেখে।
দুজনেই খাবারে মনোনিবেশ করলেন। খাওয়া শেষ করে চায়ে সবে এক চুমুক দিয়েছেন, পাকরাশির ফোন বেজে উঠল। স্যার, গৌতমকে খুঁজে পেয়েছি। যাদবপুর স্টেশনের কাছে একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। আজও খুব দিলদরিয়া, সকলকে ডেকে ডেকে চা সিগারেট খাওয়াচ্ছে। আজ বিড়ি ওর মুখে রুচ্ছে না। কড়া নজর রাখ, যাদবপুর থানাকে জানিয়ে দিচ্ছি, ওরা গেলে চিনিয়ে দিস। ওকে স্যার। ফোন কেটে দিয়ে পাকরাশি যাদবপুর থানাকে ফোন করে নির্দেশ দিলেন গৌতমকে অ্যারেস্ট করার জন্য। ইতিমধ্যে সোমেশ্বর কনফার্ম করেছেন ছবির যুবকটি সোহিনীর প্রাক্তন বয়ফ্রেন্ড সৌভিক। মিনিট 15 পর যাদবপুর থানার সাব ইন্সপেক্টর তমাল ঘোষ ফোন করে জানালেন, স্যার, এইমাত্র আমরা গৌতমকে গ্রেপ্তার করেছি। ওয়েল ডান। ওকে নিয়ে তপসিয়া বাইপাস কানেক্টরে অপেক্ষা করুন, ওখান থেকে আমরা ওকে নিয়ে নেব। ওকে স্যার। সোমেশ্বর ফোন ধরে অত্যন্ত উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিছু খোঁজ পেলেন? সাধ্যমতো চেষ্টা চালাচ্ছি দাদা, আশা করছি শীঘ্রই খোঁজ পেয়ে যাব। আপনি একটা কথা বলুন তো, ইদানিং সোহিনীর বিহেভিয়ারে কি কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল, যা এই অ্যামনেশিয়া বা অ্যালজাইমারের দিকে টার্ন নিতে পারে? একেবারেই না। ও শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ প্রাণবন্ত ছিল, কোনো সমস্যাই ওর মধ্যে ছিল না। ওকে, সরি ফর ডিস্টার্বিং। চা খাওয়া শেষ করে পাকরাশি এবং সুব্রত গাড়িতে গিয়ে বসলেন। গাড়ি ছুটে চলল নিউ টাউন থেকে তপসিয়া বাইপাস কানেক্টরের দিকে। মিনিট 15 লাগলো সেখানে পৌঁছাতে। বাইপাসের ওপর আইটিসি সোনার বাংলা হোটেলের সামনে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। ওটাই বোধ হয় যাদবপুর থানার গাড়ি হবে। কাছে গিয়ে দেখা গেল ঠিক তাই। গাড়ির সামনের সিটে এসআই তমাল বসেছিলেন। পাকরাশি গাড়ি থেকে নামতেই তমাল তাকে চিনতে পেরে গাড়ি থেকে নেমে স্যালুট করে তার সামনে দাঁড়ালো। গৌতমকে পাকরাশি সাহেবের কাস্টডিতে তুলে নিয়ে অনুমতি নিয়ে তমাল ফিরে গেলেন নিজের থানা যাদবপুরে। গৌতম দোহারা চেহারার খুবই সাধারণ এক যুবক, বয়স 25-26 হবে, গায়ের রং ফর্সা। পাকরাশি তাকে জিজ্ঞেস করলেন, কাল গাড়ি কোথায় খারাপ হয়েছিল? ভীত সন্ত্রস্ত গলায় সে বলল, বানতলা থেকে 4-5 কিলোমিটার দূরে একটা জায়গায়। জায়গাটা দেখাবি চল, কোনো চালাকি করার চেষ্টা করবি না, খুব বড় ফাঁসা ফাঁসবি। ড্রাইভারকে পাকরাশি বানতলার দিকে যেতে বললেন। গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলল বানতলার দিকে। বানতলায় পৌঁছে পাকরাশি গৌতমকে জিজ্ঞেস করলেন, আর কত দূরে? আরো 4-5 কিলোমিটার আগে স্যার। আরো 6-7 মিনিট গাড়ি ছোটানোর পর গৌতম বলল, এইখানটা স্যার। গাড়ি থামিয়ে গৌতমকে নিয়ে পাকরাশি ও সুব্রত গাড়ি থেকে নামলেন। দুপাশে ধুধু ফাঁকা মাঠ আর ধানের জমি, যতদূর দেখা যাচ্ছে কোনো ঘর বাড়ি দেখা যাচ্ছে না। বহুদূর আবছা রেখার মতো কিছু কাঁচা ঘর দেখা যাচ্ছে। ফাঁকা মাঠের ওপর দিয়ে বিদ্যুতের হাই টেনশন তার চলে গেছে সেই দিগন্ত রেখা পর্যন্ত। পাকরাশি বুঝতে পারলেন গাড়ি খারাপ হওয়ার বিষয়টা পুরোটাই গল্প, যা তিনি আগেই অনুমান করতে পেরেছিলেন, আর সেই কারণেই গৌতমকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন। গাড়ি খারাপ হওয়ার পর তুই কি করলি? স্যার, ওই নিচে একবার বনেট খুলে চেষ্টা করলাম যদি স্টার্ট হয়, কিন্তু তাতে কাজ হলো না। তখন ম্যাডামকে বললাম মেকানিক ডাকতে হবে। ম্যাডাম বললেন তাড়াতাড়ি করতে, তাই ছুটে গেলাম মেকানিক ডাকতে। মেকানিক ডেকে নিয়ে এসে দেখি ম্যাডাম গাড়িতে নেই। আশেপাশে অনেক খুঁজলাম, কোথাও ম্যাডামকে দেখতে পেলাম না। পাকরাশি তার ব্যারিটোন গলায় যেন গর্জন করলেন। তারপর? যে গর্জনে আচ্ছা আচ্ছা দাগি অপরাধীর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। গৌতম তো সেখানে নেহাতি একজন ছা পোষা। তার অবস্থা তখন বলি দিতে নিয়ে যাওয়া ছাগলের মতো। কাঁপতে কাঁপতে সে বলল, তো ততক্ষণে গাড়ি ঠিক হয়ে গেল স্যার। ম্যাডামকে খুঁজে না পেয়ে আমি ভয় পেয়ে যাই, কি করব ঠিক করতে পারি না। গাড়ি নিয়ে যাদবপুর চলে যাই। ম্যাডামের অফিসে গিয়ে ঘটনার কথা জানালি না কেন? রীতিমতো তোতলাতে থাকে গৌতম তখন। খুব ভয় পেয়ে যাই স্যার। একটা সপাটে চর নেমে আসে গালে, যার ধাক্কায় চোখে তখন সর্ষে ফুল দেখছে গৌতম। চল, কোন মেকানিক ডেকে এনেছিলিস তার কাছে নিয়ে চল। পাকরাশির হুঙ্কারে গৌতমের পা টলছে।
শরীরের সমস্ত স্নায়ু বেয়ে অনিয়ন্ত্রিত হরমোনের ছুটোছুটিতে সারা শরীর শিথিল অবশ হয়ে আসছে। চোখে ঘোর অন্ধকার, জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছে সে। সুব্রত ধরে রাস্তার পাশে শুইয়ে দিল। গাড়ির ড্রাইভার মুখে জল ছিটে দিয়ে গৌতমের জ্ঞান ফেরালেন। তাকে নিয়ে গাড়িতে বসানো হলো। তার অবস্থা তখন মৃত প্রাণীর মতো। সুব্রত বললেন, কি খবর তোর, বল। ঠিক আছিস তো? আর গল্প বানাতে হবে না, এবার সত্যিটা বল। তুই কি ভেবেছিলি সাহেব তোর কথা বিশ্বাস করে নিয়েছিলেন? তুই ভেবেছিলি গল্প বানিয়ে বলে দিবি, সবাই তা বিশ্বাস করে নেবে? নে, ভনিতা না করে এবার সত্যি ঘটনা বলে ফেল। কাঁপা গলায় গৌতম বলল, একটু জল খাবো স্যার। গলা ভিজিয়ে নিয়ে নেতিয়ে পড়া গলায় গৌতম বলতে লাগলো, কাল 1:30 নাগাদ ম্যাডামকে নিয়ে ঘটকপুকুরের দিকে রওনা দিই। 3টের মধ্যে পৌঁছে যাই। গাড়ি থেকে নেমে ম্যাডাম বললেন দেরি হবে, তাই আমার মোবাইল নাম্বারটা চেয়ে নিয়ে বললেন তাঁর হয়ে গেলে ফোন করবেন। আমি গাড়ি থেকে একটু ঘুমিয়ে নিই। ঘুম ভাঙতে দেখি 4:15 বাজে। ম্যাডাম তখনও ফোন করেননি। আমি একটু দূরে একটা চায়ের দোকানে চা খেতে যাই। আমি চা নিয়ে 2 চুমুক দিয়েছি, একজন লোক এসে আমার সাথে আলাপ করে। সে নিজেকে ড্রাইভার বলে পরিচয় দেয়। তার বস মিটিংয়ে ব্যস্ত, তাই সেও চা খেতে এসছে। আমাদের এরকম অন্য ড্রাইভারদের সাথে আলাপ পরিচয় হয় স্যার। গল্প করতে করতে সে আমায় বলে আমি যদি রাজি থাকি বেশ কিছু টাকা আমাকে সে তখনই রোজগার করিয়ে দেবে। কি করতে হবে আমায় আমি জানতে চাওয়ায় সে বলল খুবই সামান্য একটা কাজ। আমি যখন গাড়ি নিয়ে ফিরবো মাঝ রাস্তায় এসে বলতে হবে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, কিছু গন্ডগোল হয়েছে বলে মেকানিক খুঁজতে গিয়ে অনেকটা দূরে আধ ঘন্টার মতন লুকিয়ে থেকে ফিরে এসে বলতে হবে মেকানিক পাওয়া গেল না, দেখি চেষ্টা করে আমি পারি কিনা। তারপর বনেট খুলে সরানোর ভান করে গাড়ি স্টার্ট করে চলে যেতে হবে। সামান্য এইটুকু কাজ। আমি জিজ্ঞাসা করলাম, আরে এসব করে কি হবে? সে তখন বলল আমার ম্যাডামকে একটু দেরি করে দিলে নাকি ওর বস একটা কাজ পেয়ে যাবে। এই সামান্য কাজের জন্য আমি 10,000 টাকা পাবো। আমি লোভে পড়ে তার ফাঁদে পা দিয়ে ফেলি স্যার। আমি বুঝতে পারিনি এত বড় ষড়যন্ত্র রয়েছে পেছনে। আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন বলে গৌতম হাউ হাউ করে কাঁদতে লাগলো। পাকরাশির নির্দেশে গাড়ি এবার ঘটকপুকুরের উদ্দেশ্যে ঝড়ের বেগে ছুটে চলল। সুব্রত, ভাঙড় থানার আইসিকে ফোন করে বলো ঘটকপুকুরের মোড়ে এসে দাঁড়াতে। 2জন কনস্টেবল আমাদের চাই, জানিয়ে দাও। স্কেচ আর্টিস্টের ব্যবস্থা যেন তৈরি রাখেন, ভেরি আর্জেন্ট। বসের নির্দেশ মতো সুব্রত আইসিকে ফোনে বিস্তারিত জানিয়ে দিলেন। ঘটকপুকুরের মোড়েই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন আইসি রঞ্জিত ধর। পাকরাশি বললেন, একে নিয়ে যান আপনার কাস্টডিতে। ওর বর্ণনা অনুযায়ী ছবি আঁকাবেন, তারপর ছবিটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আর 2জন কনস্টেবল আমার সাথে দিন। কনস্টেবল 2জন আইসি এর পাশে দাঁড়িয়েই ছিলেন। পাকরাশি বললেন, গাড়িতে ওঠো। কাল সোহিনী ঘোষাল যেখানে ইন্সপেকশন এসেছিলেন সেই জায়গাটা কি তোমরা চেনো? সূর্য তখন মধ্য গগনে। পাকরাশি ঘড়ির দিকে তাকালেন। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় দুপুর 1টা ছুঁই ছুঁই। কনস্টেবল 2জনকে গাড়িতে অপেক্ষা করতে বলে পাকরাশি এবং সুব্রত লাঞ্চ সারতে গেলেন। মোটামুটি পরিচ্ছন্ন একটা হোটেলে ঢুকে খাবার অর্ডার করলেন। বুঝলে সুব্রত, কিছু একটা গন্ডগোল ওই ওয়্যার হাউস সাইটেই ঘটে থাকতে পারে। ওখানে গিয়ে না দেখা পর্যন্ত শিওর হওয়া যাচ্ছে না। বসের কথায় সুব্রত মাথা নেড়ে সম্মতি জানালেন। লাঞ্চ খাওয়া শেষ করে পাকরাশি ও সুব্রত ফিরে এসে গাড়িতে উঠে বসলেন। গাড়ি এবার সেই নির্মীয়মান ওয়্যার হাউসের উদ্দেশ্যে এগিয়ে চলল। মিনিট 5 লাগলো সাইটে পৌঁছাতে। বাসন্তী হাইওয়ের ওপর ঘটকপুকুর মোড় থেকে 3 কিলোমিটার দূরে প্রায় 3 একর জমির ওপরে ওয়্যার হাউসটি তৈরি হচ্ছে। পুরো সাইটটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পরপর 3টে বিল্ডিং, একটির 3 তলা পর্যন্ত কাঠামো নির্মাণ হয়ে গেছে, অপর দুটির 2 তলায় কাজ চলছে। পুরো সাইট জুড়ে উঁচু উঁচু মাটির ঢিপি এবং নানান যন্ত্রপাতি, মেশিন, নির্মাণ সামগ্রীতে পরিপূর্ণ। ফাঁকা অংশের এক কোণে একটি অস্থায়ী ছাউনি, সম্ভবত নির্মাণ শ্রমিকদের রাত্রিবাসের জন্য তৈরি। তার পাশে অনেকটা জায়গা নিয়ে মাথায় টিনের ছাদ দেওয়া একটা বিরাট আকারের ঘর।
সম্ভবত নির্মাণ সামগ্রী যেমন সিমেন্ট এবং টিএমটি রড ইত্যাদি সুরক্ষিত রাখার অস্থায়ী গোডাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে, যার সামনের দরজায় বড় তালা ঝুলছে। প্রথম বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোরে একটি ঘর অস্থায়ী অফিস ঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। পাকরাশিদের গাড়ি সাইটের ভেতরে ঢুকতেই ইউনিফর্ম পরা লাঠি হাতে 4 জন সিকিউরিটি কর্মী গাড়ির সামনে ছুটে এসে জিজ্ঞেস করল, কি দরকার আপনাদের? সুব্রত বললেন, পুলিশ। আমাদের দরকারটা আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে। তুমি শুধু চুপচাপ আমাদের সাথে সহযোগিতা করবে, আমরা আমাদের কাজ করব। অত প্রশ্ন করার বোধহয় তোমার দরকার নেই, ওকে? এই সময় পাকরাশির ফোন বেজে উঠল। এসপি সাহেবের ফোন। কথা বলার জন্য পাকরাশি সামান্য দূরে সরে গেলেন। এসপি বললেন, গতকাল রাতেই সকল থানায় মেল পাঠিয়ে দেওয়া হয়েছিল। প্রায় 24 ঘন্টা হতে চলল, এখনো পর্যন্ত কোনো থানা থেকে কোনো খবর এসে পৌঁছলো না। মেয়েটা কি হাওয়ায় উবে গেল নাকি? ভেরি স্ট্রেঞ্জ। আপনার অগ্রগতি কিরকম? একটি সূত্র পাওয়া গেছে, একজনকে আটক করা হয়েছে। সেই সূত্র ধরেই এগোচ্ছি। ভেরি গুড, প্লিজ হারি আপ। আমি মুখ দেখাতে পারছি না ওর বাবার কাছে। যথাসাধ্য চেষ্টা করছি স্যার, আশা করছি শীঘ্রই সাফল্য পাবো। ওকে। অন্যদিকে তখন সুব্রত সেই সিকিউরিটি কর্মীটিকে জিজ্ঞেস করছেন, গতকাল আপনি এখানে ডিউটিতে ছিলেন? হ্যাঁ স্যার। গতকাল 3টে নাগাদ একজন ম্যাডাম ইন্সপেকশনে এসেছিলেন? হ্যাঁ স্যার, উনি সাইড ঘুরে ঘুরে দেখলেন, গোডাউন খুলে দিতে বললেন, গোডাউনে মালপত্র চেক করলেন, তারপর অফিস ঘরে ম্যানেজারের সাথে মিটিং করলেন, তারপর চলে গেলেন। কি নাম ম্যানেজারের? ডাকো তাকে। কোথায় সে? ওনার নাম রাজীব শর্মা। এখন তো উনি নেই। ওর ফোন নাম্বার আছে? সুপারভাইজার বাবুর কাছে ওনার নাম্বার আছে। ডাকো তাকে। সিকিউরিটি ছেলেটি অসীমদা বলে জোর গলায় ডাকতে একজন 30-35 বছর বয়সী যুবক, যে তখন দ্বিতীয় বিল্ডিংটির পাশে দাঁড়িয়ে শ্রমিকদের কাজ পরিচালনা করছিলেন, ফিরে তাকালেন। হাত নেড়ে ডাকতে বিরক্ত মুখে যুবকটি এদিকে এলেন। সুব্রত নিজের পরিচয় দিয়ে রাজীব শর্মার ফোন নম্বর চাইতে তিনি তৎক্ষণাৎ তা দিয়ে নিজের কাজে ফিরে গেলেন। পাকরাশি তখন একটু দূরে দাঁড়িয়ে চারিদিক তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করছিলেন। সুব্রতকে উদ্দেশ্য করে তিনি বললেন, সুব্রত, একবার এদিকে এসো। সুব্রত সিকিউরিটি কর্মীটিকে ঠিক আছে, তুমি যাও বলে পাকরাশির কাছে চলে এলেন। কনস্টেবল দুজনও পাকরাশির পাশে এসে দাঁড়িয়েছেন। তাদেরকে পাকরাশি বললেন, আপনারা দুজন পুরো সাইটটা ভালো করে চেক করুন, সন্দেহজনক কিছু দেখলেই আমাকে জানাবেন। সুব্রতকে নিয়ে পাকরাশি প্রথম বিল্ডিং এর টপ ফ্লোর অর্থাৎ ছাদে উঠে গেলেন। সুব্রতকে তিনি বললেন, সুব্রত, কলমগুলোর দিকে দেখো। প্রতিটি কলামে 8টা করে রড ব্যবহার করা হয়েছে। হ্যাঁ স্যার, ঠিক তাই। আর কিছু দেখতে পাচ্ছ? কিছু অসঙ্গতি? ঠিক চোখে পড়ছে না স্যার। কলম থেকে বেরিয়ে থাকা প্রতিটি রড ভালো করে একটার সাথে অন্যটার তুলনা করে দেখো, তাহলেই বুঝতে পারবে। সুব্রত একটি কলমের খুব কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করে বললেন, বুঝতে পেরেছি স্যার। কি বুঝতে পারলে? 2 রকম রড ব্যবহার করা হয়েছে স্যার। এক্স্যাক্টলি। নিচে নেমে পাকরাশি বললেন, সুব্রত, দেখো এখানে সুপারভাইজারকে, তাকে ডাকো। সুপারভাইজারের সাথে সুব্রতর আগেই পরিচয় হয়েছে। উঁচু গলায় হ্যালো হ্যালো মিস্টার সুপারভাইজার বলে 2 বার ডাকতে তিনি কাছে এলেন। পাকরাশি তাকে জিজ্ঞেস করলেন, আর ইউ সুপারভাইজার হিয়ার? তিনি ইতিবাচক উত্তর দেওয়ায় পাকরাশি সেই বড় ঘরটা, যেটাকে গোডাউন বলে অনুমান করা হয়েছিল, সেটার দিকে আঙুল দেখিয়ে পুনরায় প্রশ্ন করলেন, ওইটা কি গোডাউন? হ্যাঁ। চাবি কার কাছে? আমার কাছে। তালা খুলুন, দেখব। সুপারভাইজার বললেন। সুপারভাইজার তালা খুলে দিতে সুব্রত এবং পাকরাশি ভেতরে ঢুকলেন। ঘরের একদিকের অংশে বিরাট সংখ্যক রড স্টক করা রয়েছে, অন্য দিকটায় সিমেন্টের ব্যাগ পরপর সার দিয়ে সাজিয়ে রাখা। 200 থেকে 250 বস্তার কম হবে বলে মনে হয় না। সামনের দিকে সারিতে রাখা বস্তাগুলি সবচেয়ে নামি একটা ব্র্যান্ডের সিমেন্ট। কয়েকটি সারির পেছনের সারিতে থাকা সিমেন্টের ব্র্যান্ড অপেক্ষাকৃত কম জনপ্রিয়।
যা সামনের সারিগুলোর আড়াল থাকায় বেশ কষ্ট করে উঁকি দিয়ে দেখতে হলো। তার মানে এখানেও অসঙ্গতি। এবার রডের কাছে এসে পরীক্ষা করতে দেখা গেল উপরের দিকে বিখ্যাত একটি ব্র্যান্ডের আর নিচের দিকে লোকাল ব্র্যান্ডের রড মজুত করা রয়েছে। গোডাউন পরীক্ষা শেষ। পাকরাশি বললেন, সুব্রত, চলো, যা দেখার দেখা হয়ে গেছে। দুজনে গোডাউন থেকে বেরিয়ে এলেন। একজন কনস্টেবল হন হন করে হেঁটে তাদের দিকেই আসছেন। কাছে এসে তিনি বললেন, স্যার, পুরো সাইট খোঁজা কমপ্লিট, তেমন কিছুই পাইনি। শুধু একটা জায়গায় কিছু পুরানো হয়েছে বলে মনে হচ্ছে। আপনাকে সেটা জানাতে এখানে এলাম। আপনি যদি একবার গিয়ে দেখতেন। কোথায়? চলুন দেখি। সুব্রত, এসো। তারা দুজন কনস্টেবল ভদ্রলোকের পিছু নিলেন। সাইটের শেষ প্রান্তে জায়গাটা নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে। সেখানে কিছু পোড়ানো হয়েছে, পোড়া ছাই ও আধপোড়া অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেগুলো ভালো করে দেখে নিয়ে পাকরাশি বললেন, চলুন ওদিকে যাওয়া যাক। প্রথম বিল্ডিং এর কাছে এসে পাকরাশি একজন কনস্টেবলকে বললেন, সুপারভাইজারকে একবার এদিকে আসতে বলুন। কনস্টেবল ভদ্রলোক সুপারভাইজারকে ডেকে নিয়ে আসতে পাকরাশি তাকে বললেন, অফিস ঘরটা একবার দেখতে হবে, তালা খুলুন। সুপারভাইজার তালা খুলে দিলেন। সুব্রতকে সাথে নিয়ে পাকরাশি ভেতরে ঢুকলেন। ঘরের মাঝখানে একটা টেবিল, তার এই পাশে একটি আরামদায়ক রিভলভিং চেয়ার এবং বিপরীত দিকে 4টি সুদৃশ্য চেয়ার পাতা রয়েছে। টেবিলের ওপর একটি পুস্তিকা উল্টো অবস্থায় পড়ে আছে। ঘরটির এক দেওয়ালে সাই বাবার একটি ল্যামিনেট করা ফটো ফ্রেম আটকানো। পাকরাশি নজর ওই ফটোটায় আটকে গেল। একদম হুবহুই এমনি একটি ফটো তিনি আগে দেখেছেন, কিন্তু চিন্তা করতেই মনে পড়ে গেল কোথায় এটি আগে দেখেছেন। তিনি ভাবলেন, এ কি কাকতালীয় নাকি কোনো যোগসূত্র আছে। দেওয়ালে আরো একটি বাঁধানো ফ্রেম ঝুলছে। সেটি গভর্নমেন্টের দেওয়া লাইসেন্স। তাতে লেখা শ্রীমতী প্রীতি আগরওয়াল, ডিরেক্টর অফ ডিজিকন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড ইত্যাদি। পাকরাশি ও সুব্রত যখন অফিস ঘরের ভেতরটা ময়না করছেন, সুপারভাইজার তাঁদের পাশেই দাঁড়িয়েছিলেন। পাকরাশি তাকে জিজ্ঞেস করলেন, ডিজিকনের অফিসটা কোথায়? মিডলটন রোডে স্যার। অঙ্কিতা আগরওয়ালের বাড়ির ঠিকানাটা বলুন তো। এক্স্যাক্ট ঠিকানাটা তো বলতে পারবো না স্যার, তবে শুনেছি উনি সল্টলেকের ওই বিবি ব্লকে থাকেন। আপনার ডিউটি কটা পর্যন্ত? 5টা বাজলে কাজ শেষ হয়, তখন আমার ডিউটি শেষ। গতকাল কটা পর্যন্ত এখানে ছিলেন? ওই 5টা 10 পর্যন্ত। সোহিনী ম্যাডাম কি তখনও ছিলেন? না স্যার, উনি ওই 4:45 নাগাদ বেরিয়ে যান। রাত্রিবেলা সাইটে কারা কারা থাকেন? লেবারদের মধ্যে বেশিরভাগই স্থানীয়, তারা কাজ শেষ হলে বাড়ি চলে যায়। 6 জনের বাড়ি মুর্শিদাবাদে, ওরা রাতে এখানে থাকে। আর 4 জন সিকিউরিটি, যাদের নাইট ডিউটি থাকে তারা ডিউটিতে থাকে। গতকাল নাইট ডিউটিতে কে কে ছিল? কালকে তো ওই শঙ্কর, রাজু, তপন আর আব্বাস। আজ ওদের নাইট ডিউটি আছে স্যার। পাকরাশির সাথে সুপারভাইজারের কথোপকথন চলাকালীন কৌতূহল বশত সুব্রত টেবিলের উপর পড়ে থাকা পুস্তিকাটি তুলে নিয়ে পাতা উল্টিয়ে দেখে সেটি পাকরাশি সাহেবের হাতে দিলেন। কভার পেজে লেখা, ডিজিকন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড, মেমোরান্ডাম অফ আর্টিকেলস। পাকরাশি সুপারভাইজারকে বললেন, এই মেমোরেন্ডামটা আমি নিয়ে যাচ্ছি। ওকে স্যার, নো প্রবলেম। ঠিক আছে, আপনি অফিস ঘর বন্ধ করে আপনার কাজে যান। আমার দেখা হয়ে গেছে। 3টি বিল্ডিংয়ের ডিজাইন করা হয়েছে ইংরেজি ইয়ের মতো আকৃতির। করিডোর দিয়ে ঘেরা, দুদিকে 2 সারির, প্রতি সারিতে বিশাল বিশাল 3টি করে ঘর। প্রথম বিল্ডিংটির গ্রাউন্ড ফ্লোরের ভেতরে প্লিন্থ লেভেল পর্যন্ত সিলভার স্যান্ড দিয়ে ভরাট করা হয়েছে। কিছুটা অংশ এখনো ভরাট হতে বাকি, সেখানটা জমা জলে পরিপূর্ণ হয়ে আছে। ইয়ের মাথার দিকে শেষ অংশে কিছুটা জায়গা রাফ কনক্রিট ঢালাই করা। সেই জায়গাটায় পাকরাশি কড়া নজর দিয়ে কিছু যেন খুঁজে খুঁজে দেখলেন, আশপাশটা ঘুরে ঘুরে দেখলেন। পা দিয়ে ঠুকে ঠুকে পরীক্ষা করে বললেন, চলো সুব্রত, সব দেখা হয়ে গেছে, এবার ভাঙড় থানা। ভাঙড় থানায় যখন পৌঁছালেন ঘড়িতে তখন 3টে বাজে। থানায় পৌঁছেই আইসি রঞ্জিত ধরকে পাকরাশি বললেন, ধর, আজকের রাতটা তোমার এখানে কাটাতে হবে ভাই, তাড়াতাড়ি ব্যবস্থা করো।
আর 2 কাপ কড়া চা। গরমে মাথাটা পুরো ধরে গেছে। চা আসার সময়টুকুর মধ্যেই করিতকর্মা ধরের নির্দেশে থানার কম্পাউন্ডের মধ্যে অফিসার্স কোয়ার্টারের দোতলায় একটি প্রশস্ত ঘর পরিষ্কার করে বালিশ বিছানা রেডি করে পাকরাশিদের থাকার ব্যবস্থা সম্পূর্ণ। ঘরে পৌঁছানো মাত্রই চা এসে গেল। একটু আরাম করে বসে পাকরাশি এবং সুব্রত চায়ের কাপে চুমুক দিলেন। চা খেয়ে পাকরাশি ফ্রেশ হতে বাথরুমে গেলেন। একই রকম তার উপরে সকাল থেকে সমানে ধকল চলছে। একটুও বসার সময় পাননি। বাথরুম থেকে ফিরে এসে সুব্রতকে বললেন, সুব্রত, ঝটপট ফ্রেশ হয়ে নাও, অনেক কাজ পড়ে আছে। সংখ্যা সব সংগ্রহ করা হয়ে গেছে, এখন শুধু জুড়ে দিতে পারলেই অঙ্ক মিলে যাবে। সুব্রত বাথরুমে গেলেন আর পাকরাশি বসলেন টেবিলের ওপরে রাখা নোটপ্যাড ও কলম নিয়ে। তারপর কি মনে করে সোমেশ্বরকে ফোন করলেন। তার সাথে 2-4টি কথা বলে দুজনের ফোন নাম্বার জানতে চাইলেন। ফোন নম্বর দুটি নিয়ে নোট করে রাখলেন। ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দিলেন। তারপর আরেকজনকে ফোন করলেন। মিনিট 3 কথা হলো। একটি তথ্য তার কাছ থেকে জেনে নোট করে নিলেন। এরপর তৃতীয় একজনকে ফোন, তার সাথে মিনিট 5 কথা হলো। তার কাছ থেকে একটি চমকপ্রদ তথ্য পেলেন। পাকরাশির মুখে চওড়া হাসি ফুটে উঠল। সে সময় সুব্রত এসে ঘরে ঢুকলেন। সাহেবের মুখের হাসি বলে দিচ্ছে অপরাধী চিহ্নিত হয়ে গেছে। সুব্রতর মুখেও খুশির ঝলক দেখা গেল। সুব্রতর দিকে নজর যেতেই পাকরাশি বললেন, ও সুব্রত এসে গেছো, এই নাও এই 3টে নম্বরের কল ডিটেলস আর ওই আন্ডারলাইন করা নাম্বারটার গতকাল 5টার পর থেকে কল লোকেশন ট্র্যাক করো। ভেরি কুইক। ওকে স্যার, বলে দ্রুত বেরিয়ে গেলেন। পাকরাশি এবার অন্য আরেকটি নম্বরে কল। অনেকক্ষণ কথা হলো। পাকরাশির মুখে তখন যুদ্ধ জয়ের হাসি। মিনিট 20 পর সুব্রত কিছু কাগজ হাতে ঘরে ঢুকতেই পাকরাশি বললেন, হয়ে গেছে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। আর একটা কথা, ধরকে বলে রাখো তৈরি থাকতে। নাইট রেডে যেতে হবে। গাইতি, কোদাল ও জনাচারেক লেবারের সঙ্গে নিতে বলো। এক্ষুনি বলে দিচ্ছি স্যার। তারপর নিজের মোবাইল ফোন বের করে আইসি রঞ্জিত ধরের নম্বর ডায়াল করলেন। ধর ফোন করতেই পাকরাশির নির্দেশে তাকে ফরওয়ার্ড করে দিলেন। পাকরাশি সুব্রতর তথ্যগুলো গভীর মনোযোগের সাথে পরীক্ষা করে আনন্দে যেন লাফিয়ে উঠলেন। ব্র্যাভো সুব্রত, ব্র্যাভো, সব অঙ্ক মিলে গেছে। এবার তুমি এই নম্বরটার লোকেশন সোহিনীর লাস্ট লোকেশনের সাথে মেলাতে পারলেই কেল্লা ফতে। সুব্রত দৌড়ে গেলেন সোহিনীর লাস্ট লোকেশন ট্র্যাক করে চিহ্নিত নম্বরটির সাথে মিলিয়ে দেখতে। 10 মিনিটের মধ্যে এক রাশ উত্তেজনা এবং মুখে হাসি নিয়ে এসে সুব্রত জানালেন, সব কিছু কড়ায় গন্ডায় মিলে গেছে স্যার। পাকরাশি শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে বললেন, সুব্রত তৈরি হয়ে নাও, আগামীকাল থেকে 3 দিন আমাদের দুজনের ছুটি। তুমি বৌমাকে জানিয়ে দাও তৈরি হতে। আমরা কাল দুপুরে মন্দারমনির উদ্দেশ্যে যাত্রা করছি। সত্যি বলছেন স্যার? অনেক দিন বৌমাইকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেনি। ওরা শুনলে আনন্দে নেচে উঠবে। কিন্তু স্যার, ছুটি? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সব ম্যানেজ করব। এখন রেডি হও, আসল কাজটা সেরে আসতে হবে। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। পাকরাশি এবং সুব্রত নিচে নেমে দেখলেন ড্রাইভার গাড়ি রেডি করে দাঁড়িয়ে আছে। আইসি রঞ্জিত ধরকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দুজন সাদা পোশাকের কনস্টেবল সাথে নিয়ে পাকরাশি বেরিয়ে পড়লেন কলকাতার উদ্দেশ্যে। আর বলাই বাহুল্য, সঙ্গে আছেন তার ছায়া সঙ্গী সুব্রত। বাসন্তী হাইওয়ে দিয়ে তীব্র গতিতে গাড়ি ছুটে চলেছে। ঘড়িতে এখন সময় 5:15। এখনো রোদ পড়েনি, খুব গরম, আজ দরদর করে ঘাম হচ্ছে। পাকরাশি এসপি সাহেবের ফোন করে সংবাদটা আগাম দিয়ে দিলেন এবং আগামীকাল সকালে প্রেসকে মিট করবেন এটাও জানিয়ে দিলেন। ভূয়সী প্রশংসা করে এসপি সাহেব পাকরাশিকে অভিনন্দন জানালেন। 7টা বেজে গেল দ্য গ্লোবাল টেকনিকন ইন্ডিয়া লিমিটেডের অফিসে পৌঁছাতে। গাড়ি থেকে নেমে 4 জন অফিসে ঢুকতেই সোমেশ্বরের ফোন এলো পাকরাশির মোবাইলে। ফোন ধরতে সোমেশ্বর বললেন, শুনলাম সোহিনীর খোঁজ পাওয়া গেছে, কোথায় সে? সেকেন্ড 5 কোনো কথা বলতে পারলেন না পাকরাশি। মনটা ভারাক্রান্ত হয়ে গেল।
এ কথার কি উত্তর দেবেন তিনি? নিজেকে সামলে পেশাদার কাঠিন্য এনে পাকরাশি বললেন, অপরাধীকে ধরতে যাচ্ছি, কাল সকালে এসপি সাহেবের অফিসে আসুন। থার্ড ফ্লোরে উঠে দেখা গেল অফিস প্রায় ফাঁকা। সিওর ঘরের সামনের কাউন্টারে তার পিএ মেয়েটি তখনও কাজ করছে। ওরা চারজন সেদিকে এগিয়ে গেলেন। মেয়েটি আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দরজা ঠেলে চারজন ভিতরে ঢুকে গেলেন। এই সময় হুড়মুড় করে চারজনকে ভিতরে চলে আসতে দেখে সিইও রিতেশ খান্ডেলওয়াল ভূত দেখার মতো চমকে উঠলেন। সেকেন্ডের মধ্যে আবার নিজেকে সামলেও নিলেন। তারপর বললেন, আপনারা এই সময় মিস ঘোষালের খোঁজ পেলেন? সে প্রশ্নের উত্তর না দিয়ে পাকরাশি পাল্টা প্রশ্ন করলেন, অশোক পুরী কি অফিসে আছেন? না, ও তো বেরিয়ে গেছে। ডেকে আনবো? না, প্রয়োজন নেই, আপনাকে হলেই হবে। আচ্ছা, গতকাল যখন সোহিনীর ফোন এসেছিল তখন আপনি কোথায় ছিলেন? অফিসে। সত্যি বলছেন? 100%। মিথ্যা কেন বলবো? তারপর আর কোনো ফোন করেছিলেন তাকে? গাড়ি ঠিক হলো কিনা, সে কিভাবে ফিরবে এই বিষয়ে কোনো দায়িত্ব ছিল না আপনার? আফটার অল সোহিনী একজন মহিলা। উচিত ছিল ঠিকই, আসলে কাজের চাপে ভুলে গিয়েছিলাম। তাই নাকি? আপনার এমন আচরণ প্রথম থেকেই আমার মনে সন্দেহ সৃষ্টি করেছিল, আর সেই সন্দেহ সত্যে পরিণত হয়েছে। আচ্ছা, আপনার স্ত্রীর নামটা আমাকে বলবেন? একান্তই ব্যক্তিগত প্রশ্ন, কোনো জবাব দেব না। ওকে, নো প্রবলেম। আপনাকে আমরা গ্রেপ্তার করছি। কোন গ্রাউন্ডে? সেটা থানায় গেলেই জানতে পারবেন। পাকরাশির নির্দেশ পাওয়া মাত্রই কনস্টেবল দুজন রিতেশের হাতে হাতকড়ি পরিয়ে দিলেন। আসামিকে সাথে নিয়ে পাকরাশিদের গাড়ি 1 ঘন্টার মধ্যে ঘটকপুকুরের কাছাকাছি চলে এসেছে। ঘড়িতে সময় এখন রাত্রি 9টা। ধরকে ফোন করে পাকরাশি বললেন, ধর, তোমার লোক লস্কর নিয়ে স্পটে চলে এসো। লাইট ব্যাটারি সঙ্গে এনো, আর একজন এসআই তোমার অতিথিকে বরণ করে নিয়ে যাওয়ার জন্য। পরের ফোনটি করলেন এসপি সাহেবকে। এসপি ফোন ধরতে পাকরাশি বললেন, স্যার, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছি, বাকি 3টে আশা করছি রাতের মধ্যেই তুলে আনতে পারবো। এখন ডেড বডি উদ্ধার করতে যাচ্ছি। স্পটে পৌঁছাতে আরো মিনিট 15 লাগলো। করিতকর্মা ধর গাড়ি নিয়ে স্পটে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। পাকরাশিদের গাড়ি দেখেই এগিয়ে এলেন। পাকরাশি বললেন, এই নাও, ধরো তোমার বরেণ্য অতিথি, বরণ করে তোমার গাড়িতে তোলো। ধরের সাথে এসআই অসীম নস্কর এসেছেন। পাকরাশির কাছে এগিয়ে এসে তিনি বললেন, সুব্রত, তুমি নস্করের সাথে থানায় চলে যাও, প্রপার মেমো করে লকআপে ঢোকাবে। খাতির যত্ন করে বাকিগুলোর নাম ঠিকানা বের করে নাও। তারপর নস্করকে সাথে করে টিম নিয়ে বেরিয়ে রাতের মধ্যে সব কটাকে লকআপে ভর্তি হবে, উইদাউট ফেল। শিওর স্যার। সকলে এবার সাইটের ভেতর ঢুকে এগিয়ে চললেন। সামনে পাকরাশি, পেছনে পুরো দল। অন্ধকারে হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে, বারবার হোঁচটি খেতে হচ্ছে। যদিও ধর টর্চ জ্বালিয়ে আলো ফেলছেন, কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট কাঠের টুকরো এবং নির্মাণের প্রয়োজনে খোঁড়াখুড়ি, তার উপর দিয়ে ওই আলোয় পথ চলা সত্যিই কষ্টকর। প্রথম বিল্ডিংয়ের গ্রাউন্ডে যে অংশটা কংক্রিটের রাফ ঢালাই করা হয়েছে, সেখানে গিয়ে পাকরাশি থামলেন। সাইটের সিকিউরিটির ছেলেগুলো মৃদু বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পাকরাশির কড়া ধমক খেয়ে সব কটা চুপ করে গেল। পাকরাশি ওদের বললেন, চুপচাপ এখানে দাঁড়িয়ে দেখবি, কোথাও যাবি না এখন। পাকরাশি তার সন্দেহ হওয়া জায়গাটায় ঠুকে ঠুকে পরীক্ষা করলেন। তারপর আইসি ধরের সাথে আসা শ্রমিকদের নির্দিষ্ট জায়গাটি চিহ্নিত করে দিয়ে বললেন, এইখানটা খুঁড়তে থাকো তোমরা। আধ ঘন্টা খোঁড়াখুড়িতে মাটির নিচ থেকে বেরিয়ে এলো সোহিনীর লাশ। মিনিট 5 লাগলো অ্যাম্বুলেন্স আসতে। বডি তুলে তারা পোস্টমর্টেমের জন্য নিয়ে গেলেন। সিকিউরিটির ছেলে 4 জন ওই অবিশ্বাস্য অভাবনীয় দৃশ্য দেখে তখন ভয়ে থরথর করে কাঁপছে। পাকরাশি বললেন, কিরে, তোরা তো রাতে পাহারায় থাকিস এখানে, তাহলে লাশ এলো কিভাবে? কাল রাতে আমরা ডিউটিতে ছিলাম না স্যার। ডিউটিতে ছিলি না মানে কি? ম্যানেজার বাবু কাল আমাদের ছুটি দিয়ে দিয়েছিল। গতকাল আমরা রাতের ডিউটিতে যোগ দিতে আসতেই ম্যানেজার আমাদের বাড়ি ফিরে যেতে বলেছিল। আমাদের কোনো দোষ নেই স্যার, বিশ্বাস করুন। ঠিক আছে ঠিক আছে, কিন্তু রাতে যে লেবাররা এখানে থাকে ওদের আজ দেখছি না কেন? কোথায় গেল ওরা? ওরা স্যার পরশুদিন দেশের বাড়ি ফিরে গেছে।
3 দিন পর আসবে, ওদের পরব আছে কি না তাই জন্য। এবার থানায় ফিরে যাওয়ার পালা। আইসি রঞ্জিত ধর, পাকরাশি আর আরেকজন কনস্টেবল গাড়িতে উঠে পড়লেন। সেই সময় পাকরাশির মোবাইল বাজছে। সুব্রত ফোন করছে। ফোন ধরে পাকরাশি বলল, বলো সুব্রত। স্যার, খুব বেশি কষ্ট করতে হয়নি, অল্প ঘষতেই সব উগরে দিয়েছে। তাহলে আর দেরি করো না, ঝটপট বেরিয়ে পড়ো, আমি অপেক্ষা করব তোমাদের জন্য। ওকে স্যার। কোয়ার্টারের ঘরে ঢুকে জামা কাপড় ছেড়ে সোজা বাথরুমে চলে গেলেন। সারাদিনের পরিশ্রমে জামা গেঞ্জি ঘামে ভিজে জব করছে। ভালো করে স্নান সেরে বেরোলেন। তারপর মিনিট 15 ধরে কিছু লেখালেখি সারলেন। কোন কোন ধারায় কেস সাজাতে হবে, কি কি এভিডেন্স প্রডিউস করতে হবে, সব কিছু খুঁটিনাটি নোট করে রাখলেন, যাতে ধরকে কেস পরিচালনা করতে অসুবিধা না পড়তে হয়, কারণ আগামী 3 দিন তিনি থাকবেন না। এরপর কালকের প্রেস মিটের জন্য কি তথ্য নোট করলেন। এই সময় সেই কনস্টেবল ভদ্রলোককে রাতের খাবার নিয়ে ঘরে ঢুকলেন। খাবারের ডিশের ঢাকা সরিয়ে দেখলেন 8টি রুমালি রুটি আর চিকেন কষা, তার সাথে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। পাকরাশির খুব ফেভারিট আইটেম। মনে মনে ভাবলেন, ধর সত্যিই করিতকর্মা। এই কারণেই সবাই বলে করিতকর্মা ধর। খাওয়া শেষ করে পাকরাশি একটা সিগারেট ধরালেন। সেটা শেষ করে একটু বিছানায় শরীরটা ভিজিয়ে দিলেন। সারাদিন যা অমানসিক ধকল গেছে, শুয়ে পড়তেই কখন ঘুমিয়ে পড়েছিলেন খেয়াল নেই। একটানা ঘুমে রাত কাবার করে ভোর হয়ে গেছে। যথারীতি ভোর 5টায় তার ঘুম ভেঙে গেছে। বিছানা ছেড়ে উঠে ঘড়ির দিকে তাকালেন। ঘড়িতে তখন 5টা বেজে 5। পাশের বিছানায় সুব্রত শুয়ে নাক ডাকছে। সারাদিনের দানবীয় পরিশ্রমের আফটার এফেক্ট। কখন ফিরছে কে জানে। ভোরের দিকে ফিরেছে হয়তো। সুব্রতকে ডাকলেন না। বাথরুমে গিয়ে প্রাত্যহিক কাজ সেরে বাইরে বেরিয়ে গেলেন শরীরচর্চা করতে। ফিরে এলেন ঠিক 6টায়। সুব্রত তখনও ঘুমোচ্ছে। থানার লাগোয়া চায়ের দোকানের ছোকরা চা নিয়ে হাজির। চায়ের কাপ সঙ্গে আটার বিস্কুট। তার হাত থেকে নিয়ে ছেলেটিকে পাকরাশি জিজ্ঞেস করলেন, একটা খবরের কাগজ এনে দিতে পারবি? খবরের কাগজটা নিয়ে যেতে পাকরাশি প্রথম পাতাটি খুলে দেখলেন বড় বড় করে ছাপা হয়েছে, নামী কর্পোরেট সংস্থার উচ্চপদস্থ মহিলা কর্মী তার বসের হাতে খুন, মাটি খুঁড়ে দেহ উদ্ধার। পাকরাশি মনে মনে ভাবলেন, সত্যি কি এফিসিয়েন্ট এই সাংবাদিকরা, একটু আভাস পেলেই মাটি খুঁড়ে খবর বের করে আনবে। 6:30টায় সুব্রত উঠলেন ঘুম থেকে। উঠে বসে দেখলেন বস খবরের কাগজে মুখ ঢেকে বসে কাগজ পড়ছেন। সুব্রত বললেন, গুড মর্নিং স্যার। সুব্রত উঠেছ? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কটায় ফিরেছো কাল? সব কটাকে ধরতে পেরেছো তো? 2টোর সময় ফিরেছি স্যার। 3টেই এখন লক আপে। প্রথমটা মিনাকা থেকে পাকড়াও করি। সাব্বির নাম ওর, একজন দাগি খুনি। 5টা কেস চলছে ওর নামে। ডিজিকনের হয়ে অনেক অপকর্ম করে থাকে, সেই জন্যে মাসোহারা পায়। তারপর সোনারপুর থেকে ম্যানেজার আর ওই ড্রাইভারটাকে ধরি। ওয়েল ডান সুব্রত, এবার তৈরি হয় নাও, 9টায় প্রেস মিট। ভাঙড় থানার দোতলায় বড় হল ঘরটায় প্রেস মিটের ব্যবস্থা রয়েছে। সাংবাদিকরা প্রায় সকলেই এসে গেছেন। এসপি সাহেব সবেমাত্র এসে পৌঁছেছেন। সোমেশ্বর এবং সোহিনীর মেসমশাই দেবপ্রিয়, গ্লোবাল টেকনিকনের সিপিএ মিস্টার হরিশ গোয়েঙ্কা, সোহিনীর পিএ মন্দিরা এবং রিতেশের পিএ মিস মিত্র আজকের উল্লেখযোগ্য অতিথি। 9:10 এসপি সাহেবের প্রেস মিটের প্রারম্ভিক বক্তব্য রাখতে উঠে দাঁড়ালেন। তিনি সকল অতিথিদের সম্বোধন করে বললেন, আপনারা ইতিমধ্যেই সকলে জেনে গেছেন এবং সে সংবাদ আপনারা নিজ নিজ মাধ্যমে আজ সম্প্রচারও করেছেন যে গত পরশু গ্লোবাল টেকনোকনের মার্কেটিং চিফ সোহিনী ঘোষাল ঘটকপুকুরের কোম্পানির তরফে একটি ইন্সপেকশন সেরে ফেরার পথে নিখোঁজ হন। সেই ঘটনার তদন্ত নেমে সিনিয়র ইন্সপেক্টর পরীক্ষিত পাকরাশির নেতৃত্বে আমাদের তদন্তকারী অফিসারগণ দক্ষতার সাথে কেসটি কিনারা করে মূল 4 জন অপরাধীকে গ্রেফতার করেছেন। এ বিষয়ে আপনাদের কৌতূহল থাকা খুবই স্বাভাবিক। মিস্টার পাকরাশি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে তৈরি আছেন। আপনারা একে একে প্রশ্ন করতে পারবেন। বক্তব্য শেষ করে এসপি মাইক পাকরাশির দিকে এগিয়ে দিলেন। বিখ্যাত প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সাত্তকী বললেন, স্যার, আপনি যদি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু একটু সংক্ষেপে বলেন খুব ভালো হয়। কালকের কাগজে একটা লিড স্টোরি হিসাবে আমরা ছাপাতে চাই।
পাকরাশি শুরু করলেন। আপনারা সবাই শুনে অবাক হবেন, 3 দিনের ছুটি নিয়ে পরিবারের সঙ্গে মন্দারমণি যাওয়ার জন্য গাড়িতে উঠতে যাব, এমন সময় জরুরি তলব পেয়ে ট্যুর ক্যান্সেল করে আমাকে তদন্তে নেমে পড়তে হয়। ভিকটিমের পরিবারের থেকে পাওয়া দুটো তথ্য থেকে তদন্ত প্রক্রিয়া শুরু করি। সেই মোতাবেক সন্দেহের তালিকায় তখন 2টি নাম, হুমকি কল করা ভিকটিমের কলিগ অশোক পুরী এবং ভিকটিমের প্রাক্তন প্রেমিক সৌভিক। কিছুটা এগোতে একটা বিষয় উঠে আসে, মাত্র 1 বছর আগে কেনা একটা নামি দামি গাড়ি খারাপ হয়ে গেল, এটা বিশ্বাস করা কষ্টকর। অনুমান করি গাড়ি খারাপ হওয়ার ঘটনাটা সম্ভবত সাজানো, একটি ষড়যন্ত্রের অংশ। কিন্তু ষড়যন্ত্রটি কার? যেহেতু গাড়ির মালিক সৌভিক, যে কিনা ভিকটিমের প্রাক্তন প্রেমিক, এবং হঠাৎই সেদিন রেগুলার ড্রাইভার সরিয়ে অন্য ড্রাইভার নিয়োগ, সব বিষয়গুলো সৌভিকের দিকেই নির্দেশ করছে। তাই প্রথমে বিভ্রান্তির মধ্যে আটকে যাই। তারপর যখন সেদিনের ড্রাইভারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন সন্দেহের অভিমুখ পাল্টে যায় ডিজিকনের দিকে। মূল অপরাধী তখনও অন্ধকারে, কিন্তু ড্রাইভার গৌতমের স্বীকারোক্তির সূত্র ধরে যখন ওয়্যারহাউসের নির্মাণ সাইটে পৌঁছে যায়, তখন অনেক প্রশ্নের জবাব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। বুঝতে পারি সমস্ত ঘটনার মূল এখানেই আছে, আর আছে অনেক প্রশ্নের জবাব। মূল অপরাধী কিন্তু তখনও অন্ধকারে নিজেকে লুকিয়ে রাখতে পেরেছে। আমরা তখনও তাকে চিহ্নিত করতে পারিনি। বুঝতে পারলাম ভিকটিম ইন্সপেকশন করতে এসে লক্ষ্য করেন যে নির্মাণ সামগ্রীতে দুর্নীতি করা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। চুক্তি অনুযায়ী যে রড ব্যবহার করার কথা, তার সাথে লোকাল রড মিক্স করা হচ্ছে এবং সিমেন্টের ক্ষেত্রেও একই দুর্নীতি করা হচ্ছে, অর্থাৎ ব্রিচ অফ কন্ট্রাক্ট। ভিকটিম তা ধরে ফেলায় প্রথমে তাকে ম্যানেজ করার চেষ্টা হয়, তারপর তাকে মোটা টাকা অফার করা হয়, কিন্তু কোনোভাবেই তাকে নিরস্ত করতে না পেরে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ তা না করলে তো ডিজিকন একেবারে তলিয়ে যেত। চুক্তিতে স্পষ্ট উল্লেখ আছে, যদি চুক্তি নির্মাণ অনুযায়ী না হয় তাহলে ডিটেক্ট হওয়া মাত্রই চুক্তি বাতিল হবে এবং ক্ষতিপূরণ বাবদ 2 কোটি টাকা জরিমানা আদায় করতে দিতে হবে, এবং যে পর্যন্ত নির্মাণ সম্পূর্ণ হবে তা বাজেয়াপ্ত হবে। এ বিষয়ে কোনো ওজোর আপত্তি গ্রাহ্য হবে না। সুতরাং এই অবস্থায় ডিজিকন এতটা ক্ষতির মুখে পড়বে যা সামাল দেওয়া অসম্ভব। তদন্তের এই পর্যায়ে এসে এটুকু পরিষ্কার হলো যে সোহিনীর নিখোঁজ হওয়ার সাথে অবধারিতভাবে ডিজিকনের হাত রয়েছে। মূল অপরাধী কিন্তু তখনও ক্যানভাসের বাইরে। এরপর যখন ডিজিকনের অস্থায়ী সাইট অফিসে প্রবেশ করি, দেওয়ালে সাই বাবার একটি ছবি দেখতে পাই। হুবহু তেমনি একটি ছবি গ্লোবাল টেকনোকনের রিতেশ খান্ডেলওয়ালের চেম্বারে তার চেয়ারের পিছনে দেওয়ালে ফিক্সড করা দেখেছিলাম। সঙ্গে সঙ্গে আমার মাথার ভিতরে বিদ্যুতের ঝলক খেলে গেল। সমস্ত প্রেক্ষিতটা মুহূর্তের মধ্যে চোখের সামনে দিনের আলোর মতো দেখতে পেলাম। চলমান ছায়াছবির মতো পর পর ঘটনাগুলো ছবির মতো ভেসে উঠতে লাগলো। দেয়ালে ঝোলানো সরকারের কাছ থেকে পাওয়া লাইসেন্সে ডিরেক্টর হিসেবে প্রীতি আগরওয়ালের নাম, ডিজিকনের মেমোরেন্ডাম অফ আর্টিকেলে সিপিএ সাহেব, সোহিনীর পিএ মন্দিরা, রিতেশের পিএ মিস মিত্র, এই 3 জনের কাছ থেকে পাওয়া তথ্য, রিতেশের কল লোকেশন, ম্যানেজারের সাথে রিতেশের কলের মাধ্যমে যোগাযোগ, এবং তার সময় এই সবগুলো শেডে মিলে গিয়ে একটি পরিষ্কার ছবি আঁকা হয়ে যায়, যা আমাকে কনক্লুশনে পৌঁছে দেয়। সিপিএ সাহেবের কাছে পাওয়া তথ্য অনুযায়ী কনস্ট্রাকশন সাইটে সোহিনীর এটা 2য় ভিজিট। প্রথম ভিজিটেই তার সন্দেহ হয় ম্যাটেরিয়ালসে কিছু গন্ডগোল করা হচ্ছে, যা তিনি তার ইমিডিয়েট বস রিতেশের মাধ্যমে সিপিএ সাহেবকে জানান। স্বাভাবিকভাবে রিতেশও তা জেনে যায়। দ্বিতীয়বার ভিজিট করতে যাওয়ার আগেই পরিকল্পনা তৈরি করা ছিল, প্রথমে ম্যানেজ করার চেষ্টা হবে, না মানলে ফিনিশ। সেই জন্যই পরশুদিন সোহিনী বেরিয়ে যাবার 10 মিনিট পরেই রিতেশ বেরিয়ে যায়। এ তথ্য তার পিএর কাছ থেকেই পাওয়া। মোবাইল ফোনের মাধ্যমে ম্যানেজারের সাথে সারাক্ষণ যোগাযোগ চলতে থাকে রিতেশের। এবারের ভিজিটে গন্ডগোল এবং দুর্নীতি ধরে ফেলে সোহিনী। তারপর সে বেঁকে বসে। কোনোভাবেই তাকে ম্যানেজ করতে না পেরে তার সেদিনের ড্রাইভার গৌতমকে টাকার লোভ দিয়ে বিভ্রান্ত করে তাকে দিয়ে নির্জন জায়গা দেখে মাঝ রাস্তায় গাড়ি খারাপ হওয়ার নাটক করায়। সোহিনী যখন ফোন করে গাড়ি খারাপ হওয়ার ঘটনা রিতেশকে জানায়, তখন সে সোহিনীর গাড়ির থেকে 2 কিলোমিটার দূরে সাব্বিরকে নিয়ে অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকা সোহিনীর কাছে গাড়ি নিয়ে এসে রিতেশ তাকে বলে, হ্যালো মিস ঘোষাল,
গাড়ি এখনো ঠিক হয়নি? আমার গাড়িতে উঠে বসুন। সন্ধ্যা হয়ে আসছে, গাড়ি আদৌ ঠিক হবে কিনা অনিশ্চিত। অত শত না ভেবে পরিচিত হওয়ায় ইমিডিয়েট বস রিতেশ তখন ওই সোহিনীর কাছে ঈশ্বর প্রেরিত মুক্তিদূতের মতো। তাই কোনো দ্বিধা না করে যুক্তি বুদ্ধি বিশ্লেষণে না গিয়ে সোহিনী রিতেশের গাড়িতে উঠে পড়েন। সামনের সিটে রিতেশের পাশে বসে থাকা সাব্বির পিছনের সিটে চলে যায়। সোহিনী সামনে ড্রাইভিং সিটে বসে থাকায় রিতেশের পাশে সিটে বসেন। তারপর চলন্ত গাড়িতে পিছন থেকে গলায় দড়ি পেঁচিয়ে সোহিনীকে খুন করতে সাব্বিরের একটুও সমস্যা হয়নি। এ কথা আমাদের হেফাজতে থাকা রিতেশ জিজ্ঞাসাবাদের সময় এসআই সুব্রতর কাছে স্বীকার করেছে। পাশে বসা সুব্রত মাথা নেড়ে তাতে সম্মতি জানান। এই পর্যন্ত বলে পাকরাশি থামলেন। একজন সাংবাদিক প্রশ্ন করলেন, স্যার, রিতেশ খান্ডেলওয়ালের সাথে ডিজিকনের সম্পর্কটা কি? ওখানেই লুকিয়েছিল সমস্যার জট। সাইবাবার ছবি যে মুহূর্তে আমার চোখ খুলে দিল, সঙ্গে সঙ্গে মনে প্রশ্ন এলো, প্রীতি আগরওয়াল এবং রিতেশ খান্ডেলওয়ালের যোগসূত্রটা কি? দুজনের পদবি মিলছে না। মিলে গেলে সহজেই স্বামী স্ত্রী ভেবে নেওয়া যেত। তাহলে আমাকে তখন ঠিকানা চেক করে দেখতে হয়। এ বিষয়ে সুপারভাইজারের কাছ থেকে পাওয়া তথ্য এবং সিপিএ সাহেবের কাছ থেকে পাওয়া রিতেশের ঠিকানা আমাকে সাহায্য করেছে। আর তাতেই কেল্লাফতে দুজনেরই ঠিকানা সেম। আর বুঝতে অসুবিধা হলো না যে তারা স্বামী স্ত্রী। সকলের চোখে ধুলো দেওয়ার জন্য প্রীতি পরিকল্পনা মাফিক বিবাহের পূর্বের পদবি ধারণ করে আছে। মেমোরেন্ডাম দেখলে তা স্পষ্টতই বোঝা যাচ্ছে, কারণ ডিরেক্টর হিসেবে সেখানে আরো 4 জন ডিরেক্টরের মধ্যে 2 জন ডিরেক্টরের নাম ওম প্রকাশ আগরওয়াল এবং সঞ্জীব আগরওয়াল। খোঁজ নিয়ে জেনেছি সম্পর্কে তারা প্রীতির বাবা এবং ভাই। অতএব আগরওয়াল প্রীতির বিবাহের পূর্বের পদবি। রিতেশের সাথে সম্পর্ক আড়াল করার জন্যই ওটা পরিবর্তন করা হয়নি। রিতেশের গ্লোবাল চাকরি করার উদ্দেশ্যই ছিল এই কোম্পানির হাঁড়ির খবর জানা এবং কাজের টেন্ডারগুলো অন্যদের তুলনায় কম কোটেশন দিয়ে হস্তগত করা এবং দুর্নীতির মাধ্যমে খরচ পুষিয়ে নিয়েও অনেক বেশি মুনাফা করা। কিন্তু সোহিনীর মতো একজন সৎ, বুদ্ধিমতী এবং নির্ভীক এক্সিকিউটিভ দায়িত্ব গ্রহণ করায় তার লাভের গুড়ে বালি পড়ে যায়। সোহিনী কাজে যোগ দেওয়ার আগে পর্যন্ত অশোকপুরীকে ম্যানেজ করে সে অবাধে ফুলে উঠেছিল। সোহিনী এসে তার পথে কাঁটা হয়ে দাঁড়ায়। সোহিনীকে পৃথিবী থেকে সরিয়ে দিতে না পারলে রিতেশ ধ্বংস হয়ে যেত। আর রিতেশের সোহিনীকে হত্যা করার সেটাই প্রধান কারণ। কিন্তু রিতেশের ধারণাই ছিল না সোহিনীর মতো মেধার অধিকারী একটি মেয়েকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েও বাঁচা যায় না। সাইট থেকে নমুনা হিসেবে কিছু ছবি সোহিনী তার মোবাইলে ক্লিক করে তুলে নিয়েছিলেন এবং সেগুলো ফুটনোট সহ তার পিএ মন্দিরের কাছে পাঠিয়ে দিয়েছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। মন্দিরে আমাদের তা জানিয়েছে এবং সিপিএ সাহেবের কাছে সেগুলো পাঠিয়েও দিয়েছেন। নিজের ব্যাখ্যা সম্পূর্ণ করে পাকরাশি থামলেন। অন্য আরেকজন ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক প্রশ্ন করলেন, স্যার, আমরা জানতে পেরেছি আপনি একটি নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে খনন করাতে সেখান থেকে লাশ উদ্ধার হয়। আপনি এতটা কি করে শিওর হলেন যে লাশ ঠিক ওই জায়গাতেই পোতা আছে? খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। আমি কোনো ম্যাজিশিয়ান নই এবং কোনো অলৌকিক ক্ষমতায় বিশ্বাসও করি না। আমাকে অনুমান করতে হয় যুক্তিনিষ্ঠাভাবে। তার জন্য প্রয়োজন হয় পর্যবেক্ষণ করা বৈজ্ঞানিক দৃষ্টি এবং প্রাপ্ত কিছু সংকেত ও চিহ্নের উপর ভিত্তি করে প্রখর অনুমান শক্তি। গতকাল কনস্ট্রাকশন সাইট ভিজিট করে দেখতে পাই সেখানে পরপর 3টি বিল্ডিং এর নির্মাণ করা হচ্ছে। প্রথম বিল্ডিংটি স্ট্রাকচার নির্মাণ সম্পূর্ণ। তার গ্রাউন্ড সিলভার স্যান্ড ফিলিং সামান্য অংশ বাদে সম্পূর্ণ হয়েছে। সাধারণ নিয়মে স্যান্ড ফিলিং কমপ্লিট হওয়ার পর তার উপর প্রথম স্তর রাফ কংক্রিট ঢালাই, দ্বিতীয় স্তর আইদার মার্বেল ফিটিং অর ফাইনাল কংক্রিট ঢালাই এবং সিমেন্টিং ফিনিশ। কিন্তু ওখানে দেখি ব্যতিক্রম। স্যান্ড ফিলিং কমপ্লিট না করেই কিছুটা অংশে রাফ কংক্রিট ঢালাই করা হয়েছে। কনস্ট্রাকশনের কাজের ক্ষেত্রে এটি একেবারেই অস্বাভাবিক একটি বিষয়। কংক্রিট ঢালাই কখনোই ভাগে ভাগে করা হয় না, একেবারেই সম্পূর্ণ অংশের ঢালাই কমপ্লিট করে ফেলা হয়। সেই কারণে স্যান্ড ফিলিং কমপ্লিট করে ঢালাইয়ের কাজে হাত দেওয়া হয়, অন্যথায় ফাটল দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখানে কেন তার ব্যতিক্রম করা হলো? এটা হাইলি সাসপিশিয়াস। তাছাড়া ভালো করে দেখলে বোঝা যাচ্ছিল সদ্য কাজটা করা হয়েছে এবং কাজটা খুব কাঁচা হাতে করা হয়েছে। কোনো দক্ষ মিস্ত্রি এমন ভাবে কখনোই করবে না। কেমন এলোমেলো এবড়ো খেবড়ো কাজ,
যেন খুব তাড়াহুড়ো করে কাজটা সারা হয়েছে। সঙ্গে সঙ্গে আমাকে অনুমান করতে কোনো অসুবিধাই হলো না যে লাশ এনে এখানেই পোতা হয়েছে। অপরাধী যতই চালাক হোক, কিছু ভুল সে করবেই। তদন্তকারী সেটাকে ভিত্তি করেই সমাধানে পৌঁছে যাবে, এটা অকাট্য সত্য। পাকরাশি থামতে সারা হল যেন অঘোষিত নীরবতা পালন করছে। কারো মুখে কোনো শব্দ নেই। বিষণ্ণ সোমেশ্বর মাথা নিচু করে বসে কান্না লুকোনোর ব্যর্থ প্রয়াস করছেন। অমন মেয়ের এখনো পরিণতি যে পিতাকে দেখতে হয়, সে জানে এই দুর্বিষহ বেদনার অনুভূতি। নীরবতা ভেঙে পাকরাশি প্রথম কথা বললেন। আমি আমার এই পুলিশি জীবনে এত অজস্র মৃত্যু দেখেছি কত বিচিত্র অপরাধের ধরন, কিন্তু কোনোদিন মন ভারাক্রান্ত হয়নি পুলিশি কাঠিন্য এবং পেশাদারী মানসিকতার কারণে। কিন্তু আজ আমার বলতে দ্বিধা নেই, আমি আজ সত্যি ভারাক্রান্ত। নিজেকে যেন খুব অপরাধী মনে হচ্ছে। সোমেশ্বরদাকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই। উপস্থিত সকল সাংবাদিক উঠে গিয়ে সোমেশ্বরকে তাদের সম্বেদনা জানালেন। একে একে সকলেই বেরিয়ে চলে গেছেন। হল এখন ফাঁকা। এসপি সাহেব পাকরাশি এবং সুব্রতকে নিয়ে নিচে নেমে গেলেন। যেতে যেতে তিনি বললেন, মিস্টার পাকরাশি, আপনার ট্যুর আমার জন্য নষ্ট হয়েছে। সেই কারণে জরিমানা বাবদ 3 দিনের জন্য আপনার ছুটি মঞ্জুর করা হলো। তার সাথে আপনাকে দেওয়া হলো আপনার একটা গাড়ি। 3 দিন গাড়িটা আপনার। আপনি এখনই রওনা হয়ে যান, পরিবারের সাথে ছুটি কাটিয়ে ফিরে আসুন। কিন্তু স্যার, সুব্রত? সে কথা আর বলতে হবে না। আপনার ছায়াসঙ্গী সুব্রত যাবে আপনার সাথে, ওর পরিবার নিয়ে। সেজন্য ওর 3 দিনের ছুটিও মঞ্জুর করে রাখা আছে। সো কাইন্ড অফ ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সুব্রত, গেট রেডি, হারি আপ। দুর্বার গতিতে ছুটে চলেছে গাড়ি। গন্তব্য মন্দারমণি। সামনের সিটে ড্রাইভারের পাশে পাকরাশি, আর পেছনের সিটে সুব্রত, নন্দিনী এবং ছোট্ট সাহানা।